তাহলে আমরা ক্লাসটা শুরু করতেছি সাজেশনের পরের অংশ থেকে, ঠিক আছে? সবাই ফোনটা অফ রাখি, মাইক্রোফোনটা মিউট করে দেই। যাকে জিজ্ঞেস করবো তখন সে মাইক্রোফোন অন করবা, সবাই মাইক্রোফোন অফ রাখি। ভাই আমি এমনি একটু ঠিক আছি, তার মধ্যে যদি জোরে কথা না বলতে হয়। দেখো আমি বলছিলাম তোমাদের এই 5টা টপিক শিখতে হবে যে কোনো চ্যাপ্টার করানোর জন্য, ঠিক আছে? অ্যাকাউন্টিং এ যে কোনো চ্যাপ্টার করার জন্য এই 5টা টপিক শিখতে হবে। তো আমি সেই 5টা টপিক কি প্রথম থেকে শুরু করবো নাকি লেনদেনটা বাদ দিব? আগের ভিডিওতে লেনদেনটা শিখাইছিলাম, একটু সারা দেই সবাই। প্রথম থেকে শুরু করেন। মানে আবার লেনদেন থেকে শুরু করব? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার লেনদেন থেকে শুরু করি। আমি এই সাজেশন গুলো দিয়ে দিয়েছিলাম আগের ক্লাসে, ঠিক আছে? যদি কারো লাগে এখন স্ক্রিনশট দিতে পারো, দেন গ্রুপে যে কোনো একজন শেয়ার দিলেই হবে। তারপর আমি তোমাকে সবাইকে দিচ্ছি, একটু ওয়েট করো। ভাইয়া পিডিএফ। আচ্ছা পিডিএফটা তো দিব, কখন কথা হলো যে কারো কারো আবার ফোনে পিডিএফ শো করে না ভাই, ঝামেলা আছে, বুঝতে পারছো? ভাই যাদের আছে ঝামেলা তাদেরকে একটু সলভ করে দিন, আর আমাদের তো। আচ্ছা তাহলে আমি পিডিএফটা সবাইকে দিয়ে দেবো, কারো লাগবে না স্ক্রিনশট আমি দিয়ে দেবো, সমস্যা নাই, কারো স্ক্রিনশট দেওয়া লাগবে না, ঠিক আছে? আর স্ক্রিনশট দেওয়া লাগবে না, যদি মনে চায় দিতে পারো, আমি আর না দিলেও সমস্যা নাই। তাহলে সবাই শুনতে পাচ্ছ? আমরা তাহলে শুরু করতেছি। 9 জন 8 জন ক্লাস করতেছে, আমাদের 11 জন ক্লাস করার কথা। আমরা 3 জনকে খুঁজে পাই নাই হয়তোবা বিভিন্ন সমস্যার কারণে। যা তাহলে আমরা এই 5 আইটেম শিখবো বলছিলাম। এই 5টা আইটেমে তাহলে প্রথমে আমরা লেনদেন থেকে শুরু করতেছি। আগের ক্লাসে এই লেনদেন শিখছো তারা একটু ধৈর্য সহকারে থাকবে ভাই, প্রশ্ন করলে অ্যান্সার দিবে, অন্যদের কষ্ট দিবে না মনে, ঠিক আছে? কারণ তারা লেনদেন গুলো আমি আগের ক্লাসে শিখাইছিলাম, মানে ফ্রি ক্লাসে। সবাই একটু মানে অন্যের জন্য একটু সেক্টিভাইজ করবো। আমরা লেনদেনটা 4-5 মিনিট বুঝাবো, দেন আমরা পরের টপিকে চলে যাব। দেখো লেনদেন আমাদের যে জিনিসটা শিখতে হবে, প্রথমে আমরা মনে রাখি যে লেনদেন জিনিসটা কি, লেনদেন কিভাবে আসছে। শুনতে পাচ্ছ তো সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা শান্তা, তুমি কি কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমাদের ব্যবসায় জীবনে বা প্রত্যেক জীবনে যা কিছু ঘটে, আচ্ছা মাইক্রোফোনটা অফ দিয়ে এবার। আমাদের প্রত্যেক জীবনে বা ব্যবসায়িক জীবনে যা কিছু ঘটে সবকিছুই হলো ঘটনা। এই ঘটনা থেকে যে সকল ঘটনার সাথে অর্থ জড়িত থাকবে, একটা মোট কথা একটা ব্যবসা প্রতিষ্ঠানে যে সকল ঘটনার সাথে অর্থ জড়িত থাকবে সেই সকল ঘটনাকে লেনদেন বলা হবে, ঠিক আছে? এখন লেনদেন চেনার জন্য আমাদের 2টা বৈশিষ্ট্য খুঁজে বের করতে হবে ঘটনা থেকে। প্রত্যেকটা ঘটনার মধ্যে মাইক্রোফোনটা অফ করি ভাই। আরে মিউট না করলে কি আমার তো সমস্যা হইতেছে। রফিকুল কথা শুনতে পাচ্ছ না ভাই? কেউ একজন রফিকুলকে মেসেঞ্জার গ্রুপে হেল্প করো। দেখো বলতেছিলাম যেখানে যে ব্যবসা প্রতিষ্ঠানে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনা থেকে মাত্র 2টা বৈশিষ্ট্য খুঁজে বের করতে হবে। 2টা বৈশিষ্ট্য খুঁজে পাইলে আমরা লেনদেন চিনতে পারবো। তো তার মধ্যে হলো যে 2টা বৈশিষ্ট্য হলো, একটা হলো ব্যবসায়িক ঘটনা ঘটতে হবে, আর একটা হলো আর্থিক পরিবর্তন হইতে হবে। এখন ব্যবসায়িক ঘটনা মানে কি? যে ঘটনাটা ঘটতেছে সেই ঘটনাটা অবশ্যই ব্যবসায় ঘটতে হবে, মালিকের ব্যক্তিগত জীবনে ঘটলে হবে না। কথা বুঝতে পারছি? আর আর্থিক পরিবর্তন হলো ব্যবসায় অর্থ আসবে অথবা অর্থ চলে যাবে। এখন অর্থ আসবে বা অর্থ চলে যাবে বলতে আমরা বুঝি যে নগদ অর্থ আসবে, নগদ অর্থ চলে যাবে। আসলে ধারণাটা এমন না। নগদ অর্থ আসতে পারে বা নগদ অর্থ চলে যেতে পারে, অথবা ব্যাংকের মাধ্যমে বা চেকের মাধ্যমে লেনদেন হতে পারে, বা ধারেও হইতে পারে, ধারে বা বাকিতেও হইতে পারে। কথা বুঝতে পারছি? তাহলে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো একটা লেনদেন হইতে হলে, মানে একটা ঘটনা লেনদেন হতে হলে অবশ্যই 2টা বৈশিষ্ট্য ফিল আপ করতে হবে। সেটা হলো যে একটা ঘটনাটা ব্যবসা প্রতিষ্ঠানে ঘটতে হবে, এবং ব্যবসার ঘটনা এবং ঘটনার ফলে আর্থিক পরিবর্তন হইতে হবে। সেই আর্থিক পরিবর্তন নগদ বা ধার বা চেকেও হইতে পারে। সবাই ক্লিয়ার? হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ আচ্ছা জি কোশ্চেন, স্যার, আমি ক্লিয়ার যখন স্যার। কথাগুলো বলি যে কোনো যদি কোশ্চেন থাকে বা যদি বুঝতে সমস্যা হয়, যদি রিপিট করতে হয় তাহলে বলো যে স্যার একটু রিপিট করেন, সাথে সাথে একটু বলবা, ঠিক আছে? আর নাহলে তো আমি বুঝতে পারবো না যে তুমি কোন জায়গা থেকে বুঝতে পারো নাই। আর আমার ঠিক কথা আছে। বলতে আসতে একটু এমনি কষ্ট হচ্ছে, কারণ আমি 2 দিন 3 দিন ধরে জ্বরে ভুগতেছি। তো যাক, ভয়েসটা হয়তো বা ভালো শোনা যাচ্ছে না, সবাই আসলে ওইভাবে দেখবা ব্যাপারটা। দেখো তাহলে আমাদের 2টা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। এই 2টা বৈশিষ্ট্য মনে রাখলে আমরা যে কোনো ঘটনা খুঁজতে পারবো যে লেনদেন কিনা। ওকে, তো উদাহরণ শেখার আগে এটার থেকে আমরা একটু বিস্তারিত শিখে নিব। আচ্ছা দেখো, আমি সবগুলো পিডিএফ বা স্ক্রিনশট গুলো তোমাদের দিয়ে দেবো, সমস্যা নাই। প্রথমে দেখো লেনদেন। এখানে বলা হয়েছে ঘটনার সংখ্যা অগণিত ও বৈচিত্র্যময়, মানে দুনিয়াতে বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে।
তো এই ঘটনাকে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে, কিন্তু আমরা মূলত অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে ঘটনাকে দুই ভাগে ভাগ করব। একটা হলো আর্থিক ঘটনা আর একটা হলো অনার্থিক ঘটনা। তো আর্থিক ঘটনা কি আর অনার্থিক ঘটনা কি? আমরা নর্মালি বুঝতে পারি যে যে ঘটনার সাথে অর্থ জড়িত সেটাই আর্থিক ঘটনা, আর যেটার সাথে অর্থ জড়িত না সেটা অনার্থিক ঘটনা। যেটাই আর্থিক ঘটনা সেটাই হলো লেনদেন, আর যেটা আর্থিক ঘটনা নয় সেটা শুধুমাত্র ঘটনা, লেনদেন না। অর্থাৎ প্রত্যেকটা লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেকটা ঘটনা লেনদেন নয়। যেমন দেখো, দুটো উদাহরণ দেওয়া হয়েছে। 500 টাকার পণ্য ক্রয়, এটা কি একটা আর্থিক ঘটনা, তো এটা লেনদেন। এবং আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে আকাশটি পরে, তো এটা কি কোনো আর্থিক ঘটনা না, তো এটা লেনদেন নয়। আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ তো? জি স্যার। আচ্ছা, আশা করি প্রবলেম হচ্ছে না, কারণ প্রবলেম হলে তো অবশ্যই কোশ্চেন করতা বা সবাই সবার সমস্যাটা বলতা। দেন দেখো যেখানে ছিলাম, বলছে যে একটা ঘটনা হলো বলছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনাকে লেনদেন বলে। যেটা আমরা মাত্রই বললাম, লেনদেনের অভিধানিক অর্থ বা আবিধানিক অর্থ হলো দেওয়া নেওয়া, আদান প্রদান, গ্রহণ দান। তার মানে লেনদেন হইতে হলে একটা পক্ষ থাকলে হবে না, দুইটা পক্ষ লাগবে। একটা পক্ষ কি করবে? দিবে, আর একটা পক্ষ নিবে। একজনে আদান করবে, আরেকজনে প্রদান করবে। ঠিক আছে, একজনে দান করবে, আরেকজনে গ্রহণ করবে। সেটা যে কোনো জিনিস হতে পারে। আর যে কোনো জিনিস আদান প্রদান করুক, যাই করুক, সেটার সাথে অবশ্যই অর্থ জড়িত থাকতে হবে এবং অর্থের পরিবর্তন হইতে হবে। ক্লিয়ার? বলছে হিসাব বিজ্ঞানের মূল উপাদান লেনদেন। হিসাব বিজ্ঞানের কাঁচামাল ও লেনদেন। মূল উপাদান বা কাঁচামাল লেনদেন কেন বলা হয়েছে, কেউ কি একটু বলতে পারবা? নাফিস, নাফিস কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা নাফিস, আমরা বলছি যে হিসাব বিজ্ঞানের কাঁচামাল লেনদেন, এটা কেন একটু বলতে পারবা তোমার নিজের মতন করে? ওইটা হুম, ঠিক শুনতে কেন? পারি নাই স্যার ওইটা। আচ্ছা বল। আচ্ছা রফিকুল এখনো কানেক্টিং হচ্ছে নেট ইসে, অডিওটা। আচ্ছা কেউ একটু রফিকুলরে একটু হেল্প করো। আচ্ছা, অথবা একটু একটু 2 মিনিট পজ করো, আমি একটু রফিকুলের সাথে কথা বলতেছি, হ্যাঁ? ঠিক আছে ভাই। রফিকুল, হ্যাঁ রফিকুল কানেক্ট হয়েছে, শুনতে পাচ্ছ রফিকুল? রফিকুল কথা শুনতে পাচ্ছ? তোমার যে মাইক্রোফোনটা প্রেস করো, এটা চাপ দাও, তাহলে এটা আনমিউট হবে। তোমার মাইক্রোফোনটা মিউট করা আছে। রফিকুল, হ্যালো স্যার। রফিকুল কথা শুনতে স্যার পাচ্ছ? শুনতে পাইতেছি স্যার। আচ্ছা, জি এতক্ষণ শুনতে পাচ্ছিল স্যার, না জি মেবি, স্যার, না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাহলে লাইনে জি থাকো। স্যার, যখন তোমাকে ডাক দেওয়া হবে কথা বলবা, ঠিক আছে? মাইক্রোফোনটা এখন অফ করে রাখো, জি স্যার। মানে আবার মানে মিউট করে রাখো এখন, হ্যাঁ? যখন আবার কোশ্চেন করা হবে তখন আনমিউট করবা। আচ্ছা নাফিস, তোমাকে বলতেছিলাম যে হিসাব বিজ্ঞানের কাঁচামাল লেনদেন এটা কেন, এটা বলতে পারবা? বা কাঁচামাল বলতে আমরা কেন বুঝাইতেছি লেনদেনকে? আচ্ছা, এনি 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 পার্সন বলতে পারবা, যে কেউ? স্যার আচ্ছা সোহানুর নামে কেউ অ্যাড আছে এখানে? সোহানুর? হ্যালো, সোহানুর নামে কেউ অ্যাড আছে? জি স্যার। আচ্ছা সোহানুর, হিসাব বিজ্ঞানের কাঁচামাল লেনদেন কেন বলতে পারবা? না স্যার, আপনি একটু বুঝিয়ে দেন। আচ্ছা ঠিক আছে সবাই, কিন্তু স্যার দেখো। কাঁচামাল জি জি হ্যালো সবাই। স্যার লেনদেন ছাড়া তো কোনো হিসাবে হবে না, হিসাবে অন্তর্ভুক্ত হবে না, আচ্ছা কোনো গুড হিসেবে হবে না, যার কারণে এটা গুড কাঁচামাল বলা হয়। গুড গুড। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। দেখো কাঁচামাল মানে হলো কি, যেটা ছাড়া কোনো কিছু প্রস্তুত করা সম্ভব না। একটা বিল্ডিং তৈরি করতে গেলেও আমাদের দরকার ইট বালু খোয়া। তো বিল্ডিং এর ক্ষেত্রে ইট বালু খোয়াটা হলো কাঁচামাল। আবার মনে করো একটা টি শার্ট তৈরি করবা বা একটা শার্ট তৈরি করবা, তোমার দরকার আছে সুতা, কাপড়, ঠিক আছে? যেন আনুষঙ্গিক আরো অনেক কিছু দরকার আছে, যে জিনিসগুলোকে বলা হয় কাঁচামাল। যে যে বস্তু ছাড়া কোনো প্রোডাক্ট তৈরি করা যায় না বা কোনো সেবা উৎপাদন করা যায় না, সেটাকে বলা হয় কাঁচামাল। তো কাঁচামাল ছাড়া যেমন কোনো কিছু প্রস্তুত করা যায় না, ঠিক হিসাব বিজ্ঞানের কোনো হিসাব কাঁচামাল লেনদেন ছাড়া প্রস্তুত করা যায় না। যার কারণে লেনদেন হিসাব বিজ্ঞানে কাঁচামাল বা মূল উপাদান বলা হয়। ক্লিয়ার সবাই? স্যার একটু আবার বলেন, আমার নেটের প্রবলেম ছিল, বুঝতে পারিনি। দেখ মাশাআল্লাহ, বলছি কাঁচামাল ছাড়া যেমন কোনো কিছু প্রস্তুত করা সম্ভব না, ঠিক সেম হিসাব বিজ্ঞানে লেনদেন ছাড়া কোনো কিছু করা সম্ভব না। যদি লেনদেন না হয় কোনো ঘটনা, সেটাকে আর হিসাব বিজ্ঞানে অন্তর্ভুক্ত করা যাবে না। হিসাব বিজ্ঞানে সেটা থেকে কোনো 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 রকম হিসাব প্রস্তুত করা যাবে না। কথা কি বুঝতে পারলাম? শর্টে বললাম এটা এখন। হ্যাঁ স্যার স্যার। একটু আবার বুঝিয়ে দেন। আচ্ছা ভাইয়া, মনে করো সাপোজ তুমি একটা জুতা শু তৈরি করবা, ঠিক আছে?
সেক্ষেত্রে চামড়া দরকার। তোমার নামটা জানি কি ভাই, যে কোশ্চেন করলা? স্বর্ণা। আচ্ছা স্বর্ণা, মনে করো মনে করো একটা থ্রি পিস বানানো হবে, ঠিক আছে? সেক্ষেত্রে দরকার কি কি প্রয়োজন থ্রি পিস বানানোর জন্য? স্বর্ণা কথা বলো। হ্যালো। যে কাপড় প্রয়োজন। কাপড় প্রয়োজন, সুতা প্রয়োজন, তাই না? দেন দেন তুমি একজন টেইলারের কাছে যাইতে হবে, আগে তো কাপড়টা প্রয়োজন। তাহলে কাপড়টা ছাড়া কি তোমার এই থ্রি পিসটা বানানো সম্ভব? না। সম্ভব না। তাহলে কাঁচামাল বলতে এমন কিছুকে বোঝায় যেটা ছাড়া কোনো প্রোডাক্ট উৎপাদন করা সম্ভব না। বুঝতে পারছো? তাহলে জি হিসাব স্যার। বিজ্ঞানেরও কোনো যদি কোনো কিছু হিসাব বিজ্ঞানে যদি কোনো হিসাব করতে চাও, তাহলে সেক্ষেত্রে প্রতিটা হিসাবই লেনদেন হইতে হবে। লেনদেন না হইলে সেটাকে আসলে হিসাব করা যাবে না। যার কারণে লেনদেন হিসাবের কাঁচামাল বলা হয়, হিসাব বিজ্ঞানে কাঁচামাল হয়। ক্লিয়ার? আমি বুঝতে পারছি। জি স্যার। ওকে, দেখো লেনদেনের বৈশিষ্ট্য ছিল 60টা। আমি যেখান থেকে বলছি মাত্র 2টা বৈশিষ্ট্য খুঁজলেই আমরা লেনদেনটাকে চিনতে পারবো। কারণ পরীক্ষা হলো যখন আসবে যে লেনদেন শনাক্ত করো বা লেনদেন এখানে কোনগুলো লেনদেন নয় তার পরিমাণ বের করো, তখন আমাদের এই 60টা যে বৈশিষ্ট্য আছে বইয়ে, এই 60টা বৈশিষ্ট্য যাচাই করা সম্ভব না। ঠিক আছে? কারণে আমরা এখানে 2টা বৈশিষ্ট্য দেখাইছিলাম। একটা হলো কি একটা ব্যবসায়িক ঘটনা, আরেকটা হলো আর্থিক পরিবর্তন। সবাই একটু মনোযোগ দাও। তো এই 2টা বৈশিষ্ট্য আমরা খুঁজবো। এই 2টা বৈশিষ্ট্য কোনো ঘটনার মধ্যে পাইলে সেটা লেনদেন হবে। কিন্তু এছাড়াও আরো বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের লেনদেনের জন্য খুঁজে বের করা, মানে লেনদেন চেনার জন্য প্রয়োজন না, কিন্তু লেনদেনের বৈশিষ্ট্য এগুলো। ঠিক আছে, আমি কি সেগুলো ব্যাখ্যা করব? জি করেন। আচ্ছা দেখো, 1 নম্বর বলা হচ্ছে 2টা পক্ষ। প্রত্যেকটা লেনদেনে মিনিমাম 2টা পক্ষ থাকবে। 2টা পক্ষ মানে হলো কি একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে, একটা পক্ষ সুবিধা প্রদান করবে। সাপোজ মনে করো নগদ টাকায় তুমি আসবাবপত্র ক্রয় করলা, সেক্ষেত্রে তুমি কি করছো, তুমি আসবাবপত্রটা ক্রয় করছো মানে আসবাবপত্র গ্রহণ করছো, তার মানে তুমি সুবিধা গ্রহণ করছো। সুবিধার নাম হলো আসবাবপত্র। আর তুমি সুবিধা প্রদান করছো যেটা, সেটা হলো কি নগদ টাকা। বুঝতে পারছো? তাহলে এখানে 2টা পক্ষ, একটা হলো নগদান হিসাব বা নগদ টাকা, আরেকটা হলো আসবাবপত্র। 2টা পক্ষ বলতে দুজন, 2টা পক্ষ বলতে 2টা মানুষকে বোঝায় না। আচ্ছা 2টা পক্ষ ব্যাপারটা কি বুঝতে পারছি সবাই? কেউ কোশ্চেন থাকলে অবশ্যই বলবা। 2টা পক্ষ বলতে, যদি 2টা পক্ষ বলতে কোনো মানুষকে বোঝাচ্ছে না, এখানে 2টা বস্তুকে বোঝানো হয় বা ডেবিট ক্রেডিটকে বোঝানো হয় মূলত। ঠিক আছে? তাহলে আমরা জি। বলছি 2টা পক্ষ এরকম হইতে পারে যে একটা পক্ষ সুবিধা দিবে, একটা পক্ষ সুবিধা নিবে। যেমন উদাহরণ দিলাম কি, নগদে বিক্রয় বা নগদে ক্রয় বা নগদে আসবাবপত্র ক্রয়। তুমি যদি আসবাবপত্র ক্রয় করো সেক্ষেত্রে তুমি সুবিধা নিছো, আসবাবপত্র সুবিধা নিছো, বিনিময়ে সুবিধা দিছো কি, নগদ অর্থে সুবিধা দিছো। ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা কারো কোশ্চেন থাকলে অবশ্যই বলবা। হ্যাঁ, একটু মিউট করো সবাই, একটু বাসার শব্দ শোনা যাচ্ছে, একটু মিউট করি কষ্ট করে। একটু যার বাসায় সমস্যা হচ্ছে একটু মিউট করে দিই। হ্যাঁ, আচ্ছা দেন দেখো, বলা হয়েছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। যে ঘটনাটা ঘটবে সেটা থেকে যদি লেনদেন হইতে হয় তাহলে অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য বলতে বোঝানো হয়েছে একটা আর্থিক মাপ থাকবে। পণ্য ক্রয় করো, পণ্য বিক্রি করো, ভাড়া প্রদান করো, বেতন দাও, যা কিছুই করো, সব ঘটনার একটা আর্থিক মূল্য থাকবে, সেটাকে বলছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। ওকে, দেন বলছে অর্থের পরিবর্তন। শুধু অর্থের মূল্য থাকলে হবে না। মনে করো একটা চিপস কিনবা, একটা চিপসের মূল্য কত, 10 টাকা, তাহলে এইটা হলো অর্থের পরিমাপ বা পরিমাপযোগ্য। দেন 10 টাকা তোমার কি করতে হবে, কিনতে হলে প্রদান করতে হবে, তাহলে তোমার অর্থটা চলে যাবে। তো সেটা হলো অর্থের পরিবর্তন। অথবা তুমি যদি কোনো কিছু বিক্রি করো সেক্ষেত্রে তোমার কাছে অর্থ আসবে, সেটা হলো অর্থের পরিবর্তন। অর্থ আসবে অথবা অর্থ চলে যাবে। বুঝতে পারছি সবাই? ভাই সাউন্ড কি কম শোনা যাইতেছে? আমি তো অল্প অল্প শুনতেছি। আর জি। কারো আরো কারো কি সাউন্ডের সমস্যা হচ্ছে? নো স্যার, আমার সমস্যা হচ্ছে না স্যার। এই যে তাহলে তোমার মোবাইলের ভলিউমটা বাড়ায় নাও ভাই। মোবাইলের ভলিউমটা বাড়ায় নাও এবং হেডফোনে ক্লাসটা করো। স্পিকারে করলে একটু সমস্যা হইতে পারে, হেডফোনে করো।
আচ্ছা দেন দেন দেখো, এটা বৈশিষ্ট্য বললাম যে দৃশ্যমান ও অদৃশ্যমান, মানে প্রত্যেকটা লেনদেনই সবগুলো যে দৃশ্যমান হইতে হবে এমন না, অদৃশ্যমানও হইতে পারে। দৃশ্যমান বলতে বোঝায় কি যেটা দেখা যায়, ধরা ছোঁয়া যায় এমন, কিন্তু সবকিছু যে দেখা যাবে বা ধরা ছোঁয়া যাবে এমন না। অদৃশ্যমানও হইতে পারে, ধরা ছোঁয়া না যেতে পারে এমন কিছু লেনদেন হইতে পারে। ঠিক আছে, এই দৃশ্যমান আর অদৃশ্যমান দুটাকে একসাথে বলা হয় দৃশ্যমানতা। আচ্ছা, অদৃশ্যমান যে লেনদেন হয় এরকম একটা ঘটনা কেউ বলতে পারবা? জি স্যার। আচ্ছা বলো। সুনাম, সুনাম। স্যার আশুপত্র অবচয়। অবচয়, রাইট। আর কিছু? ক্রিস্পি জয় বলতেছিল জানি কি? স্যার অবলোপন স্যার। অবলোপন, রাইট। অবচয় অবলোপন ভাই একই জিনিস। অবচয় যে সম্পত্তিকে বলা হয়, অবচয় অন্য সম্পত্তির হয়। ঠিক আছে, অবচয় আর অবলোপন দুটো একই জিনিস, বাট একটা হলো অদৃশ্যমান সম্পদে হয় যেটাকে বলা হয় অবলোপন, আবার যেটা অদৃশ্যমান সম্পদে হয় না, স্থায়ী সম্পত্তিতে হয় বা দৃশ্যমান সম্পত্তিতে হয় সেটাকে বলা হয় অবচয়। আচ্ছা, ক্রিস্পি জয়, ক্রিস্পি জয় তোমার মূল নামটা কি ভাই? স্বর্ণা। স্বর্ণা, আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে সবাই এটা বুঝতে পারছো যে দৃশ্যমান হইতে পারে, যেমন সুনাম এটার একটা উদাহরণ হইতে পারে। ঠিক আছে। আচ্ছা দেন বলছে কি স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র। যদি কেউ রেসপন্স না করো সেক্ষেত্রে বুঝে নেবো যে এটা তুমি সবাই বুঝতে পারছো, কোনো কোশ্চেন নাই। দেখো দেন বলছে দৃশ্যমানতা, সরি, স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র, মানে একটা লেনদেন আরেকটা লেনদেন থেকে কি হবে, আলাদা হবে। একটা আরেকটা কখনো সমান হবে না বা সমকক্ষ হবে না। স্বয়ং সম্পূর্ণ বলতে বোঝায় স্বাধীন, একটা লেনদেন আরেকটা থেকে স্বাধীন হবে। এবং স্বতন্ত্র বলতে বোঝায় একটা থেকে আরেকটা বিপরীত বা ভিন্ন। কথাটা কি বুঝতে পারছি? স্যার একটা উদাহরণ দেন। হ্যাঁ অবশ্যই উদাহরণ দিব। কেউ কি একটা উদাহরণ দিয়ে হেল্প করতে পারবা? রফিকুল, উদাহরণ দিতে পারবা স্বয়ং সম্পূর্ণ কোন একটা উদাহরণ? না স্যার। আচ্ছা স্যার ধন্যবাদ। নগদে পণ্য ক্রয় স্যার। আচ্ছা স্যার আমি পারবো স্যার। হ্যাঁ বলো। স্যার পণ্য বিক্রয় 7 দিন ইসের 5 দিন পর পাওয়া গেল। লেনদেন এটা, কিন্তু আমি বলছি একটা থেকে আলাদা, একটা থেকে আরেকটা আলাদা, তার মানে দুটা লেনদেন বুঝাইতে হবে ভাই, একটা দিলে তো হইলো ও না। দুইটা লেনদেনকে কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, যেমন আমি ও একটা উদাহরণ আচ্ছা দিচ্ছি, সবাই শোনো। সাপোজ মনে করো মিস্টার মিস্টার এক্স এর কাছ থেকে টাকা পেয়ে তুমি মিস্টার ওয়াই কে প্রদান করলা 1000 টাকা। 1000, একটু সবাই সবাই একটু মাইক্রোফোনটা অফ করে শুনি, মিউট করি মাইক্রোফোন। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি, তোমরা মিউট না করো। যাক আমরা ম্যাক্সিমাম কানেক্ট পাইছি, ধন্যবাদ সবাইকে। সবাই কানেক্ট আমাদের ক্লাসে, আজকে ক্লাসে। দেখো দৃশ্যমানতা, সরি, ওই স্বয়ং সম্পূর্ণ বলতে বোঝাচ্ছি যেমন 10,000 টাকা মিস্টার এক্স এর কাছ থেকে পাইলা, বা মনে করো তুমি শান্তার কাছ থেকে পাইলা 10,000 টাকা, যেটা 10,000 টাকা তুমি কি করলা, রফিকুলকে প্রদান করলা। এখন এই দুটা লেনদেন কি একটা কি একটার সাথে মিলবে? দুইটা কিন্তু টাকা একই, সেম টাকা। নাফিজ ও একটাকে প্রদান করলো আর একটাকে গ্রহণ পেলো, করলো, তাই না? আরেকটার কাছে পাইলো বা পাওয়া গেল, হ্যাঁ দুটো তো এক স্যার জিনিস না, বুঝছি তাই স্যার। না? হ্যাঁ তাহলে স্যার একটা আরেকটা থেকে স্বয়ং সম্পূর্ণ মিলতে পারে কিছু, কিন্তু কখনো সম্পূর্ণ। সম্পূর্ণভাবে মিলবে না। একজন মানুষের হ্যাঁ সাথে আরেকজন মানুষ কখনোই ফুল ভাবে মিলে না। নাম মিলতে পারে, বাবার নামও মিলতে পারে, মায়ের নামও মিলতে পারে, বাট জন্ম তারিখ বা কোনো না কোনো এক জায়গায় না এক জায়গায় মানে ভিন্ন থাকবেই, সব হবে না। ঠিক আছে, সম্পূর্ণ মিলবে হ্যাঁ না। স্যার, আশা করি এটা সবাই বুঝতে পয়সার পারছো। এপিট আর ওপিট। হ্যাঁ। আচ্ছা দেন বলা হয়েছে ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা বলতে আমরা কি বুঝি? ইমরান না, তাসিম মজুমদার আছে এখানে? জি আচ্ছা তাসিম মজুমদার, তার নামও শান্তা। জি শান্তা তো কয়জন হলো, 2জন নাকি? শান্তা জি নামে আর স্যার। কেউ আছি? স্যার আমি একাই তো আছি, আর কেউ নাই। তুমি শান্তা, আরেকটা কে তাহলে? আরেকটা স্বর্ণা আমি মনে তাসিম হয়েছিল। মজুমদার। এই যে ভাই দুইজন শান্তা। আচ্ছা শান্তা 1 2 3 4, ঠিক আছে।
আবার শান্তা খন্নাও আছে আবার, ঠিক আছে। যাই হোক, সব নামগুলা কাছাকাছি, এস দিয়ে তো। আচ্ছা, যেটা বলতেছিলাম ঐতিহাসিক ঘটনা, এটা সম্পর্কে বলতে পারবা? স্যার যে ঘটনাগুলা মানে আগে ঘটে গেছে। আগে ঘটেছে, যেমন বঙ্গবন্ধু হ্যাঁ 7 মার্চের ঘটনা এখনো আমরা স্মরণ জি করি, তাই না? জি এটা এখনো জি স্মরণ করি, ওইটা ঐতিহাসিক ঘটনা। এখন ব্যবসার ক্ষেত্রে এরকম ঐতিহাসিক ঘটনা হতে পারে, যেমন 5 বছর আগে আগে বা 6 মাস আগে তুমি কারো কাছে টাকা পাইতে, যেটা এখন পাচ্ছ, তো এটা কি লেনদেন না? জি অবশ্যই। এটা লেনদেন। তাহলে এই ঘটনাটাকে বলা হবে ঐতিহাসিক ঘটনা। এটা নিয়ে কোনো কারো কোশ্চেন আছে? স্যার ভবিষ্যতে হতে পারে না স্যার? ঐতিহাসিক ঘটনা মানে পূর্বের ঘটনা ভাই, পূর্বের ঘটনা বলা হ্যাঁ হবে বুঝতে না। পারছি। কারণ ও ঐতিহাসিক ঘটনা আগের ঘটনাটা এখন ঘটছে, সেটা এখন লেনদেন হবে। আব্বু ক্লাস করি। ও বুঝতে পারছি নাফিজ? জি স্যার। যার যার চরম উদাহরণ হলো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘটনা। তারপর হলো যে মনে করো যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ঘোষণা, যেটা আগে ছিল এটা এখনো আমরা স্মরণ করি, ঠিক আছে। ওকে, দেন বলছে যে হিসাব সমীকরণে প্রভাব বিস্তার। ক্লাস করি ক্লাস। ভাইয়া একটু মাইক্রোফোনটা অফ করে কথা বলি। আচ্ছা, দেন দেখি, আমাদের হয়তো বা প্রথমে 1 ক্লাস 2 ক্লাসে বারবার বলতে মাইক্রোফোন অফ করো, একটা সময় তোমাদের অভ্যাস হয়ে যাবে, তখন আর করবা না। তো সবাই একটু প্রথম দিকে যন্ত্রণাটা সহ্য করবো একটু, হ্যাঁ, কষ্ট করে। দেখো, হিসাব সমীকরণে প্রভাব, এই যে ব্যবসায় যে লেনদেনগুলো ঘটবে বা যে ঘটনাগুলো ঘটবে, যে ঘটনা থেকে লেনদেন হবে, মোট কথা এই প্রত্যেকটা লেনদেন হিসাব সমীকরণে প্রভাব পড়বে। হিসাব সমীকরণ মানে আমরা জানি যে এ সমান সমান এল প্লাস ই। এই এ সমান সমান এল প্লাস ইতে প্রত্যেকটা ঘটনা বা প্রত্যেকটা লেনদেনই প্রভাব পড়বে, প্রত্যেকটা ঘটনা না, প্রত্যেকটা লেনদেন প্রভাব পড়বে, ঠিক আছে। যেটা আমরা হিসাব সমীকরণ করার সময় তোমাদেরকে ডিটেলস বুঝিয়ে দেব। তো এই ছিল তোমাদের লেনদেনের 7টা বৈশিষ্ট্য। কারো কি কোনো বৈশিষ্ট্য সম্পর্কে কোনো কোশ্চেন আছে? না স্যার। থাকলে বলো, না থাকলে স্বয়ংসম্পূর্ণ আর স্বতন্ত্র এটা একটু বুঝিয়ে দেন। কে বলছিলা? স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র এটা সম্পর্কে একটা উদাহরণ বুঝিয়ে দেন। আচ্ছা আচ্ছা, দেখো, স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র, আবারও বলতেছি, তোমার নাম কি ভাইয়া? তার স্বর্ণা। আচ্ছা, স্বর্ণা। স্বর্ণা, মনে করো তুমি তুমি মনে করো রহমানের কাছ থেকে 500 টাকা পাইলা। 500 টাকা পাইলা, যে 500 টাকা থেকে তুমি মনে করো যে একটা বই বই কিনলা। এখন এখানে কিন্তু দুইটা ঘটনা, তুমি যে টাকাটা পাইছো, তুমি যে রহমানের কাছ থেকে টাকাটা পাইছো, ব্যবসায় টাকাটা আসছে, অর্থের পরিবর্তন হয়েছে, সেটা একটা ঘটনা। আবার তুমি যে বই কিনছো, তোমার অর্থটা চলে গেছে, এটা একটা ঘটনা। তাহলে দুইটা ঘটনাকে কম্পেয়ার করতেছি আমরা, ঠিক আছে। দুইটা ঘটনা দেখো, তুমি যে টাকাটা পাইছো সেম টাকা দিয়ে বই কিনছো, দুইটা ঘটনার টাকার অর্থ কিন্তু একই, কিন্তু একটা ঘটনায় কি হয়েছে, টাকা আসছে, একটা ঘটনায় একটা টাকা চলে গেছে, এবং দুইটা পক্ষই ভিন্ন ছিল। এখন স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র মানে হলো একটা লেনদেন আরেকটা লেনদেন থেকে পুরোপুরি ভিন্ন হবে, কিছু অংশ হলো ভিন্ন হবে, সম্পূর্ণ মিলবে না। বুঝতে পারছি? এই লেনদেনগুলোর মধ্যে কোনটা স্বয়ংসম্পূর্ণ আর কোনটা স্বতন্ত্র? ইমরান, ইমরান মাইক্রোফোন অফ করি। ইমরান মাইক্রোফোনটা মিউট করি ভাই। এখন স্বয়ং সম্পূর্ণ মানে স্বাধীন। এখানে কোনটা স্বাধীন কোনটা স্বয়ং স্বতন্ত্র এটা না, দুইটাই স্বাধীন, দুইটাই স্বতন্ত্র। ইমরান মিউট স্যার করি শোনা ভাই। যায় না তো স্যার। আরে একজনের কথা বললে কেমনে শোনা যাবে? ইমরান মিউট করতে বলছি তোমাকে। হ্যাঁ, এবার ঠিক আছে, শোনা যাচ্ছে, মিউট করছে। যাকে কোশ্চেন করো বা যার সাথে কমিউনিকেশন আছে সে কথা বলবা, আর বাকি সবাই মিউট করবা। যখন কোশ্চেন করবা ভাই, তখন তুমি আবার আনমিউট করবা। কোশ্চেনটা করা হলে বা কথাটা শেষ হলে আবার মিউট করে দিবা। নিজ দায়িত্বে মিউট করবা ভাই। একজনের কথা আরেকজনের শুনবে বা সহ্য করতে চাবে না, এটা স্বাভাবিক, ক্লাসে ডিস্টার্ব হবে। আচ্ছা সন্ন্যায়, লেনদেন আমরা কি ব্যাপারটা ক্লিয়ার হইলাম? দুইটা জিনিসই একটা থেকে আরেকটা স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। স্বয়ংসম্পূর্ণ মানে হলো স্বাধীন, স্বতন্ত্র মানে হলো আলাদা। হ্যাঁ, দুইটা লেনদেনই দুইটা থেকে স্বয়ংসম্পূর্ণ এবং আলাদা। জি, ক্লিয়ার? হ্যাঁ। দেন দেখো, বলা আছে মিটিং এর টাইম লিমিট দেখাচ্ছে স্যার। আচ্ছা, আমরা তো আনলিমিটেড করলাম, তারপর আবার লিমিট দেখাচ্ছে কেন? আচ্ছা, একটু তাহলে 2 মিনিট তুমি আমি আবার এটাকে নিয়ে আসতেছি। আনমিউট করো, কেউ লিভ নিও না।
কেউ লিভ নিও না। আমার প্রথম দিকে অনেক প্রবলেম হচ্ছে ভাই ক্লাসের মধ্যে। কেউ লিভ না, 2 মিনিট সবাই ওয়েট করো, জাস্ট 2 মিনিট। দেখো যেটা যে লেনদেনের হ্যাঁ লেনদেন সম্পর্কে বৈশিষ্ট্যগুলো বোঝাইলাম, তো এই বৈশিষ্ট্য তো আর কারো কোনো কোশ্চেন নাই আশা করি। তো আমরা নেক্সট স্টেপে আগাই। জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি। তো দেখো বলা আছে প্রত্যেক লেনদেন ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন নয়। এটা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা আমার হ্যাঁ ভাই ভালো। আসসালাম, কি ভাই ভালো আছেন? আচ্ছা ভাইয়া দেখো সবাই শোনো, যখন তাহলে এইটা তো আমি মনে হয় পূর্বেই বুঝাইছি তাই না? আচ্ছা আমাদের এই তারপরে যে লাইনটা আছে দেখো সবার লাস্ট একটা লাইন আছে, অবচয়। অবচয় আন্তঃলেনদেন, অনগদ লেনদেন ও অদৃশ্যমান লেনদেন। এইটা কি সবাই বুঝি? মাঝখানে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমাদের লাগবে না। শান্তা, আন্তঃলেনদেন কি একটু বুঝাতে পারবা? স্যার আমার এই অবস্থায় একটু প্রবলেম আছে। আচ্ছা নাফিস, নাফিস জি স্যার। আন্তঃলেনদেন কি? আন্তঃলেনদেন যে থেকে আনতো স্যার, আনা মানে আন্তঃলেনদেন মানে হলো যে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে যে লেনদেনগুলো হয়, হ্যাঁ প্রতিষ্ঠানের ভেতরের লেনদেন, বাইরের না। যে লেনদেনের পরে প্রতিষ্ঠানের বাইরে কোনো অর্থ চলে যায় নাই, এমন লেনদেনকে বলা হবে আন্তঃলেনদেন। তো অবচয় যে একটা আন্তঃলেনদেন, এটার কারণটা কি? ব্যাখ্যাটা কে দিতে পারবে? স্যার না স্যার। সুমন কি আছে? সেট খুলে সুমনকে দেন। খুঁজে পাওয়া যাচ্ছে না। সুমন আছে? সুমন, সুমন ফরিদপুর, সুমন ফরিদপুর জয়েনই হয় না আজকে। আচ্ছা সুমন নাই মেবি। আচ্ছা তাহলে আন্তঃলেনদেন মানে অবচয়টা কি? অবচয় তো আমরা সবাই জানি যে একটা স্থায়ী সম্পত্তি ব্যবহার করার ফলে যে মূল্যটা হ্রাস পায়, ওই হ্রাসকৃত মূল্যটাকে বলা হয় অবচয়। সাপোজ সাপোজ মনে করো তুমি একটা আইফোন কিনলে 50,000 টাকা দিয়া। আমরা একজনকে একটু কানেক্ট করতে যাচ্ছি, সাথে কথা বললে ভালো হবে। রফিকুল, নামগুলো বারবার চলে আসতেছে। রফিকুল শুনতে পাচ্ছি? হ্যালো স্যার আমার মাইকিং এর আওয়াজ আইতে আছে আর কি। আচ্ছা 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 তোমারটা অফ আছে, আচ্ছা ঠিক আছে তুমি অফ থাকো তাহলে। তাহলে যেটা আছে আমি আর খুঁজে পাই না, স্টুডেন্ট গুলো কি হলো, একজনের কানেক্টের সমস্যা। মোহাম্মদ আলী জিন্না, শুনতে পাচ্ছি জি স্যার। জিন্না? আচ্ছা জি স্যার শুনতে পাচ্ছি। সাপোজ মনে করো তোমার একটা আইফোন আছে, 50,000 টাকা দিয়ে কিনছো, 6 মাস জি পরে স্যার। এটা কত টাকা বিক্রি করতে পারবা? 50,000 না 60,000? স্যার একটা আইফোন স্যার আমি 50,000 টাকা দিয়ে কিনলাম স্যার, 6 মাস হ্যাঁ। ইউজ করলাম, তারপরে তো স্যার 50,000 টাকায় বিক্রি করতে পারবো না স্যার। জি কত টাকা বিক্রি করতে পারবা? 60,000 তাহলে? স্যার সর্বোচ্চ 20-25,000। হ্যাঁ মানে 50-এর নিচে বিক্রি করতে হবে তাই না? জি স্যার। 30,000 বা 40,000 যাই হোক, 50-এর নিচে। বেশি দাম তো সম্ভবই না, এবং সেম দামে বিক্রি করা সম্ভব না। তাহলে জি তুমি যে স্যার। মনে করো যে 50,000 টাকার আইফোনটাকে তুমি যে 30,000 টাকা বিক্রি করতেছো, 20,000 টাকা কম বিক্রি করতেছো, কারণ কি? জি তুমি স্যার। ব্যবহার করছো তাই জি না? স্যার এর জন্য স্যার। তাহলে এই জি কারণে স্যার এর এটা, জন্য। এই কারণে তোমার মূল্যটা হ্রাস পাচ্ছে। তাহলে ওই 20,000 টাকাই হলো তোমার অবচয়। জি স্যার। তাহলে একটা স্থায়ী সম্পত্তি ব্যবহার করার ফলে মূল্য যে হ্রাস পায়, মানে সম্পত্তিতে যে মূল্য হ্রাস পায়, সেটাকে বলা হয় অবচয়। বুঝতে পারছি সবাই? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে যে অবচয় কাকে বলে, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? আচ্ছা নাই, গুড। তাহলে অবচয়টাকে বলা হচ্ছে আন্তঃলেনদেন, কারণ এটা সবসময় অনুমান নির্ভর হয়। প্রতিষ্ঠানে যে একটা সম্পত্তি কিনছো, মনে করো আসবাবপত্র, সেটা থেকে বছরে বছরে তুমি অবচয় ধার্য করতেছো 200, 500, 1,000, 10,000 যাই ধার্য করো না কেন, সেটা অনুমান নির্ভর করে করা হয়। অ্যাকচুয়ালি কতটুকু ক্ষতি হচ্ছে বা কতটুকু মূল্য হ্রাস পাচ্ছে সেটা আমরা জানি না।
বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে নিজেরা মন মতন করে থাকে প্রতিষ্ঠান, ঠিক আছে? যার কারণে এই টাকা কিন্তু অবচয়ের টাকা কিন্তু কখনো প্রতিষ্ঠানের বাইরে যায় না। অবচয়ের টাকাটা কি করা হয়, পুঞ্জীবিত অবচয় নামে একটা ফান্ড তৈরি করে বা অবচয় সঞ্চিতি নামে একটা ফান্ড তৈরি করে সেখানে রাখা হয়। বুঝতে পারছি? তো সেই কারণে এই টাকাটা কি হয়, ওইখানে ওই ব্যবসা প্রতিষ্ঠানে থাকে, ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে কখনো যায় না। যার কারণে এটাকে বলা হয় আন্ত লেনদেন। দেন বলা হয়েছে অনগদ লেনদেন। অনগদ কি কারণ কি, এটা কখনো নগদে হয় না। তুমি যদি অবচয় জাবেদা করো পাবা কি অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট। এখানে কোনো নগদান হিসাব বা ব্যাংক হিসাবগুলো নাই। তো এটা কি অনগদ লেনদেন। দেন হচ্ছে কি অদৃশ্যমান লেনদেন, মানে কি যে লেনদেনটা দেখা যায় না, আসলে ক্ষতি কতটুকু হচ্ছে তুমি কি সেটা দেখতে পাচ্ছ না, যার কারণে এটাকে অদৃশ্যমান লেনদেন বলে। বুঝতে পারছি কথা? কারো কোনো কোশ্চেন থাকলে জি করতে স্যার। পারো। আচ্ছা, আশা করি তাহলে কারো কোনো কোশ্চেন নাই। দেন আরেকটা লাইন বলা হচ্ছে যে লেনদেন হিসাবে গণ্য হবে না সম্ভাব্য সম্পদ সম্ভাব্য দায়। দেখো, লেনদেন হিসাবে গণ্য হবে না সম্ভাব্য সম্পদ মানে সম্ভাব্য দায়। সম্ভাব্য মানে কি, কোনো একটা ঘটনা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে। সাপোজ মনে করো তুমি 6 মাস পরে একটা যন্ত্রপাতি কিনতে পারো যার মূল্য 20,000 টাকা হইতে পারে। 6 মাস পরে কিনতে পারো, এখনো ক্রয় করো নাই, তো অর্থ চলেও যায় নাই বা অর্থ আসেও নাই। আবার মনে করো ব্যবসা প্রতিষ্ঠান এমন কোনো কাজ করছে যার কারণে চিন্তা করতেছে যে 3 মাস পরে মামলা খাইতে পারে, যা মামলা হয়তো বা 5 লাখ 6 লাখ টাকা ক্ষতি হইতে পারে। এরকম চিন্তা করছে, এখনো ক্ষতি হয় নাই বা অর্থ চলে যায় নাই, তো এটা লেনদেন হবে না। তো কোনো সম্ভাব্য সম্পদ বা কোনো সম্ভাব্য দায় লেনদেন হবে না। আর লেনদেন না হলে হিসাব বিজ্ঞানের কোনো কোনো সেক্টরে কোনো হিসাব পদ্ধতিতে যাবে না বা কোনো হিসাব চক্রে যাবে না। বুঝতে পারছি সবাই? জি আচ্ছা, তাহলে এখানে যে জিনিসগুলো আছে, দেন আরেকটা লাইন প্রয়োজন হলো লেনদেন লিপিবদ্ধ করার ভিত্তি দুইটা, একটা হলো বকেয়া ভিত্তি, একটা নগদান ভিত্তি। দেখো, লেনদেন লিপিবদ্ধ করার ভিত্তি দুইটা ভিত্তি বলতে একটা বকেয়া ভিত্তি, মানে তুমি যেটা লেনদেন লিপিবদ্ধ করবা। ভাইয়া সাউন্ডটা আবারও মাইক্রোফোনটা অফ রাখি। লেনদেনে তুমি লিপিবদ্ধ করবে, এটা দুইটা সিস্টেম আছে। হয় যদি লেনদেন নগদ অর্থ টাকা আসে, নগদ অর্থ আসে বা নগদ অর্থ চলে যায়, তখন লিপিবদ্ধ করতে পারবা, সেটাকে বলা হয় নগদান ভিত্তি, যেটা ছোট ছোট প্রতিষ্ঠানগুলো করে থাকে। কিন্তু বড় বড় প্রতিষ্ঠান কি করে, কোনো ব্যয় হইলে বা কোনো লেনদেন হইলে সেটা লিপিবদ্ধ করে, সেটা নগদে হোক, বাকিতে হোক বা চেকে হোক, যে কোনো মাধ্যমে হোক সেটাই লিপিবদ্ধ করে। তো লেনদেন হইলে লিপিবদ্ধ করতে হবে, এটাকে বলা হয় বকেয়া ভিত্তি। আর যদি লেনদেন নগদে হয় তাহলে সেটাকে লিপিবদ্ধ করলে বলা হয় নগদান ভিত্তি। বুঝতে পারছি? তাহলে আমরা যে সিস্টেমে অঙ্কগুলো করি সেটাকে বলা হয় বকেয়া ভিত্তি। কারণ নগদান ভিত্তি আর বকেয়া ভিত্তি নিয়ে কোশ্চেন আছে? আচ্ছা, আশা করি তাহলে কোশ্চেন নাই। দেন এখানে আর একটা লাইন আছে, যেটা হলো এই দুইটা লাইন তোমাদের লাগবে না, আমি এটাকে ফ্রেশ করে তোমাদের পিডিএফ দিয়ে দিব এবং স্ক্রিনশট দিয়ে দেবো গ্রুপে। তাহলে আমরা লেনদেন সম্পর্কে আসলে ক্লিয়ার। লেনদেন সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে থাকলে করো ভাই। আচ্ছা, আমি ক্লাসটা একটু পেজে নিতে চাচ্ছি 2 মিনিট নষ্ট করে। যাকে ডাকবো জাস্ট শুধু ইয়েস বললে হবে বা বললে হবে যে ভাই আসি, হ্যাঁ? কারণ আমরা সবগুলো ডাটাগুলো রাখবো যে কি কোন দিন ক্লাস মিস করছো। তো আমি 1 নম্বরে বলতেছি সুমন। সুমনকে আগেও খুঁজছিলাম, সুমন কি আছো? সুমনকে আমরা পাইলাম না আজকের ক্লাসে। রনি আছো? রনিও নাই। রফিকুল? জি স্যার, আছি স্যার। আচ্ছা, রফিকুলকে পাওয়া গেল। নাফিজ? জি স্যার আসি। গুড। স্বর্ণা? জি স্যার। ওকে। ইমরান আছো? ইমরান সিলেট? জি স্যার আছি। হ্যাঁ ইমরান, গুড। এটা কি লিখছে? আচ্ছা, শান্তা? জানি না না যে। জি স্যার। আচ্ছা, দেন তাসকিন চন্দ্রী, তার স্যার। নাম শান্তা 2 আছি। স্যার আমি আছি। জি আচ্ছা, আমরা ভাই 2-1 দিলাম। আমার খাতা যেভাবে লেখা ছিল, যারটা আগে পেমেন্ট করা হয়েছে বা আগে সিস্টেম পাইছে সেই অনুযায়ী লেখা হয়েছে, ঠিক আছে? মন খারাপ করে না 1-2 জন্য। আচ্ছা, জিনিয়া আছি ক্লাসে? জিনিয়া সোহা? নাই। আচ্ছা, জিন্না আছি? জিন্না? জিন্না? জি স্যার, আছি স্যার। ওকে।
দেন হলো সোহানুর আক্তার। জি স্যার। আচ্ছা ইয়াসিন, ইয়াসিনের পুরো নামটা আছি কি স্যার, হবে আছি। ভাই? তোমার পুরো নামটা কি হবে? ইয়াসিন আরাফাত স্যার। আচ্ছা ইয়াসিন আরাফাত, গুড। তাহলে আমরা ম্যাক্সিমামে আছি। আমরা কজন নাই? একজন, দুইজন, তিনজন। আমরা তিনজনকে পাইলাম না ক্লাসে, আজকে ক্লাসে তিনজন প্রেজেন্ট নাই। হ্যাঁ, তা আমাদের ক্লাসে দেখা যাচ্ছে বেশিরভাগই ফিমেল। আচ্ছা, লেনদেন, আমাদের লেনদেনের লেকচারটা শেষ। লেনদেন সম্পর্কে তো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমরা নেক্সট টপিকে যাব। স্যার এই যে ভিত্তি বকেয়া ভিত্তিটা কি? আচ্ছা, বকেয়া ভিত্তি আর নগদান ভিত্তি। ভিত্তি মানে হলো স্যার স্তর বা ভিত্তিটা কি? ভিত্তি মানে হলো আমরা যে লেনদেনটা লিপিবদ্ধ করব, খাতায় যে লিখবো, নগদ যে আমরা খাতায় লিখি যে নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, ঠিক আছে? এই যে জাবেদাটা করি, এই জাবেদাটা কখন করব? যদি ব্যবসা প্রতিষ্ঠান নগদ লেনদেন হয়, নগদের লেনদেন ঘটে, অর্থাৎ নগদ অর্থ চলে যায় বা নগদ অর্থ আসে, তখন আমি যদি লিপিবদ্ধ করি বা জাবেদাটা করি। লিপিবদ্ধ মানে কিন্তু জাবেদা করা। তো যখন যদি জাবেদা করি বা লিপিবদ্ধ করি, তখন সেটাকে বলা হবে নগদান ভিত্তি। আর যদি হয় বাকিতে করি, নগদে করি, ধারে করি, চেকে করি, যে কোনো ভাবে লেনদেন হইলেই হয়েছে, যদি সেটাকে লিপিবদ্ধ করি, সেটাকে বলা হবে বকেয়া ভিত্তি। বুঝতে পারছি? জি স্যার। স্যার পুঞ্জীভূত অবস্থায়, পুঞ্জীভূত অবস্থায়। পুঞ্জীভূত অবচয়। আচ্ছা, পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি। পুঞ্জীভূত মানে কি ভাই? পুঞ্জীভূত মানে জমায় রাখা, তাই তো? শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতে চাই, এরকম একটা গল্প কবিতা ছিল না? পিপিলিকার সঞ্চয় করে, জি। ওইটাকে পুঞ্জীভূত করা। পুঞ্জীভূত মানে জমায় রাখা। তুমি যে অবচয়টা হইলো, যেটা আমি একটু আগে ধরালাম যে আনুমানিক করা হইতেছে বা অনুমান করে নেওয়া হইতেছে, অবচয়ের টাকাটা, একটা সম্পত্তি কিনলে 50,000 টাকা দিয়ে, যেটা 5 বছর ব্যবহার করবা, তাহলে প্রতি বছর কত? 10,000 টাকা করে তুমি একটা ফান্ডে রাখতেছো। কারণ উদ্দেশ্য হলো একটাই, 5 বছর পর তোমার ওই সম্পত্তিটা আবার কিনতে হবে। কারণ 5 বছর পর এই সম্পত্তিটার মেয়াদ শেষ হয়ে যাবে বা ব্যবহার অনুপযোগী হবে, ব্যবহার করা যাবে না। তখন তুমি কি করবা? তখন তোমার আবার 50,000 টাকা লাগবে। তখন তোমার ওই একবারে 50,000 টাকাটা জোগাড় করাটা অনেক কষ্টকর হবে। যার কারণে কি করে, আগে থেকে এই অবচয় মাবদ ধরে নিয়ে ব্যবহার করার ফলে ক্ষতি হচ্ছে এরকম চিন্তা করে বা ক্ষয় হচ্ছে এরকম চিন্তা করে, এই টাকাগুলো একটা ফান্ডে জমা রাখা হয়। যে ফান্ডটাকে বলা হয় পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিতি, জাস্ট একটা ফান্ড। এই ফান্ডে টাকা রাখা হয়েছে, ভবিষ্যতে এখান থেকে তোমার কোনো একটা সম্পত্তি কেনা হবে। যে সম্পত্তি কেনা হবে বা যে ফান্ডটা করা হয়, তুমি অবশ্যই দেখবা যে পুঞ্জীবিত অবচয়ের পাশে ব্র্যাকেট দিয়া সম্পত্তির নামটা লেখা হয়। যদি আসবাবপত্রের ফান্ড হয় তাহলে আসবাবপত্র লেখা হয়, যন্ত্রপাতি হলে যন্ত্রপাতির নাম লেখা হয়। কারণ ওই ফান্ডের টাকা দিয়ে শুধুমাত্র যন্ত্রপাতি বা আসবাবপত্রই কেনা হবে, অন্য কোনো কিছু কাজে ব্যয় করা হবে না। বুঝতে পারছি? জি জি। জি স্যার। আর কারো কোশ্চেন থাকলে বলতে পারো। আমি কি স্পিডে বললাম খুব, না না ঠিক আছে নাকি আমি আরো স্লো বলবো? স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, ভালো। কারণ স্যার আমি যেভাবে আমি এখানে জোরে বললো, তোমাদের এখানে একটু একটু স্লো স্লো যায়। বললে ভালো হয় আর কি সবার জন্য। আচ্ছা, আরো স্লো স্যার বললে একটু যাবো। স্লো বললে একটু ভালো হয় আর কি সবার জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এই পর্যন্ত কোনো কোশ্চেন নাই আশা করি সবার, নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় টপিকটা যাই। দ্বিতীয় টপিকটা কি ছিল? দ্বিতীয় টপিকটা ছিল হিসাব চিহ্নিতকরণ ও হিসাবের প্রকারভেদ। খুবই ইম্পর্টেন্ট টপিক এটা। লেনদেন চেনার পর এটা চিনতে হবে যে কোনটা কোন প্রকার হিসাব। সম্পদকে ব্যয় বানানো যাবে না, বা ব্যয়কে আয় বানানো যাবে না, বা সম্পদ বানানো যাবে না, নির্দিষ্ট করে চিনতে হবে, ঠিক আছে? আচ্ছা, যে তিনজন ছিল জি। না ক্লাসে, তাই তিনজন এগুলো ক্লাস আগে করছিল। এগুলো করলো, আমি কিন্তু শীটের জিনিসগুলো শিখাই নাই, ওদিনকে শুধু স্লাইডটা ছিলাম। মিস করছে, পরের দিন বলবে ভাইয়া ব্যাক করুন। এই ব্যাক দেওয়া কিন্তু খুবই কষ্টকর ভাই, অন্যের জন্য এটা পেইন। আচ্ছা, আমরা এই লেনদেনের সবাই নিজ দায়িত্বে পড়ো, দেখো কোনোটা বুঝো কিনা, এমন আছে দেখো, এমন আছে নাকি দেখো। সবাই স্ক্রিনটার দিকে একটু দেখো, যেটা বুঝো না আমাকে কোশ্চেন করো, কারণ এটা আমি আর বুঝাতে চাচ্ছি না ভাই, সবাই বুঝবা, পড়লেই বুঝবা। দেখো সবাই একটু স্ক্রিনে তাকায় দেখো, এগুলো কোনোটা কোশ্চেন থাকলে আমাকে করতে পারো। স্যার আমি সবগুলো পারবো স্যার। গুড, ধন্যবাদ।
এনি কোশ্চেন, এনি পারসন এখান থেকে? সমস্যা নেই, পারবো। স্যার আচ্ছা না সমস্যা স্যার, কোনো সমস্যা নাই। সমস্যা আছে এমন কেউ আছে নাকি সেটা বলো, আমি বুঝাই দেবো ভাই। কোনো সমস্যা নাই, না পারলে কোনো সমস্যা নাই, কারণ পারানো দেখেই পড়তেছো ভাই, পারলে আর পড়ার দরকার নাই, তাই না? সবাই শেখার জন্য আসতো ভাই, কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারো। স্যার দুইটা একটু বুঝিয়ে দেন। কোনটা? 2 নাম্বার? জি আচ্ছা দেখো শোনো, 2 নাম্বার বলছে 10,000 টাকা বেতনে একজন অফিস সহকারী নিয়োগ করা হলো। এটাকে আমরা বলছি লেনদেন নয়। বলছিলাম যে লেনদেনের বৈশিষ্ট্য 7টা আছে, কিন্তু 7টা বৈশিষ্ট্য লাগবে না, 2টা বৈশিষ্ট্য মিনিমাম লাগবে লেনদেন চেনার জন্য। সেটা হলো যে যে ঘটনাটা ঘটতেছে সেই ঘটনাটা অবশ্যই ব্যবসায় ঘটতে হবে। তাহলে এটা ছিল প্রথম কন্ডিশন। তাহলে দেখো এইখানে প্রথম কন্ডিশন অনুযায়ী কি এটা ফিল আপ করে, কারণ এই যে ব্যবসায় যে অফিস সহকারী নিয়োগ দেওয়া হয়েছে সেটা অবশ্যই ব্যবসায় দেওয়া হয়েছে, কিন্তু লেখা না থাকলেও ব্যবসায় দেওয়া হবে। মালিকের জন্য যদি কোনো কিছু বলা থাকে সেক্ষেত্রে অবশ্যই উল্লেখ থাকবে যে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে বা নিজস্ব তহবিল, এরকম কথা উল্লেখ থাকবে। তো এটা প্রথমটা ফিল আপ করছে নাকি সোহানুর? জি স্যার। আচ্ছা দ্বিতীয় কথাটা ছিল যে অর্থের পরিবর্তন হইতে হবে, সেটা নগদ হোক, বাকি হোক বা চেক হোক বা যে কোনো মাধ্যমে, মোট কথা অর্থের পরিবর্তন হইতে হবে, সবসময় যে নগদ হবে এমন না। তো এখানে দেখো 10,000 টাকা দিয়ে যদি একজন অফিস সহকারী নিয়োগ করো, মানে নিয়োগ করছো, নিয়োগ করার সময় বলছো যে বেতনটা 10,000 টাকা, বেতনটা কিন্তু প্রদান করো না, কোথায় লেখা নাই যে 10,000 টাকা বেতন প্রদান করা হয়েছে, এমন কথা লেখা নাই। বলা আছে 10,000 টাকা বেতনে একজন অফিস সহকারী নিয়োগ, মানে তুমি যাকে নিয়োগ দিছো তার বেতন হবে 10,000 টাকা। বেতন এখনো দেও নাই, যতক্ষণ পর্যন্ত না দিবা বা প্রদান না করবা ততক্ষণ পর্যন্ত অর্থ চলে যাবে না। তো এটা কি হয় না, অর্থের পরিবর্তন হয় নাই, দ্বিতীয় কন্ডিশনটা ফিল আপ করে নাই। তো দ্বিতীয় কন্ডিশন ফিল আপ করে নাই, তাই এটা লেনদেন না। 2টা কন্ডিশনে ফিল আপ করতে হবে। সোহানুর বুঝতে পারছি এবার? জি স্যার। না সমস্যা থাকলে আবার বলতে পারো, আমি আবার রিপিট করতে পারি। না স্যার, সমস্যা নেই। আর কোনো কোশ্চেন কারো? নাই স্যার। ওকে ধন্যবাদ। তাহলে আমরা এটা স্কিপ করতে পারি, হ্যাঁ, আমরা দ্বিতীয়টা যেতে পারি। আচ্ছা দ্বিতীয় আইটেমটা বলছিলাম যে হিসাব শিখবো, হিসাব চেনার পরে হিসাব চিনতে হবে। সেটা হলো দেখো হিসাব, হিসাব এবং হিসাবের প্রকারভেদ। হিসাব সম্পর্কে জানো না এমন কেউ আছে? হিসাবের নামই শুনি না এমন কেউ আছে? স্যার আমি জানি না তার জন্য আমার আলাদা মশলা দিতে হবে, হ্যাঁ? স্যার, শুনছি স্যার কিন্তু আমি জানি না, আচ্ছা তেমন হিসাব সম্পর্কে কিছু জানি না স্যার। আচ্ছা একটু আগে বললাম যে, একটু আগে প্রথমে পাইছিল যে ভাড়া প্রদান, নাকি? এখানে কি ছিল? ভাড়া প্রদান। এখানে আমরা যদি লেনদেনটাকে বিশ্লেষণ করি তাহলে কি পাইতাম? ভাড়া হিসাব আর নগদান হিসাব, নাকি? যদি জাবেদা করতাম, রেসপন্স করি, স্যার বুঝতে পারছি স্যার, স্যার বুঝতে পারছি। তাহলে ওইটাই কিন্তু হিসাব। মানে একটা ঘটনা যখন ঘটছে, ঘটনাকে তুমি 2টা পক্ষ করছো, মোট কথা যখন লেনদেন হয়েছে ওই লেনদেনে 2টা পক্ষ করছো, 2টা পক্ষ করে যখন তুমি 2টা পক্ষ ভাগ করছো, ওই 2টা পক্ষ কি বলা হবে? হিসাব। এখন কথা হলো যে তুমি যে লেনদেনটা একটু আগে বললাম যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়া দেওয়া হলো 20,000 টাকা, তাহলে ওইখান থেকে বলছিলাম যে ভাড়া হিসাব আর নগদান হিসাব। এখন ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি এইটা লেখি, ওইটা লেখলে আর বুঝাইতে হবে না যে আমাদের লেনদেনটা বা ঘটনাটা কি ঘটছিল, এইটা আর বুঝাইতে হবে না, কারণ ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট মানে ভাড়া দেওয়া হয়েছিল নগদ টাকা, এটা বোঝা যায়। বুঝতে পারছি? তার মানে কি লেনদেনটাকে ছোট করা হইতেছে, বিশাল বিশাল লেনদেন গুলোকে 2টা পক্ষে ভাগ করে ছোট ছোট করা হইতেছে, ওই ভাগগুলোকে বলা হবে হিসাব। তার মানে এক কথা যদি বলতে চাই, লেনদেনের সংক্ষিপ্ত বিবরণী বা সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণীকে হিসাব বলে। বুঝতে পারছি? স্যার ভাগটা কিভাবে করা হয়? সরি, একটা উদাহরণ স্যার, ভাগটা কিভাবে করা হয় হ্যাঁ বারটা টপিক যখন হিসাবের বলবো, ক্ষেত্রে? যখন বারটা টপিক করবো তখন বারটা বোঝাবো, এখন বোঝাবো না, তাহলে সবার জন্য সমস্যা হবে। এটা আমরা নির্দিষ্ট টপিকসে আসছি, বারটার একটার জন্য আলোচনা আছে আমাদের, ঠিক আছে? বারটা নিয়ে আমি কিন্তু তোমাদের একটা ক্লাস দিব, মানে তোমাদের স্লাইড দিব, তখন বুঝাবো ভাই। বারটাটা নিয়ে এখন কথা না বলি, নাকি? আচ্ছা ঠিক আছে স্যার। জি স্যার। কারণ একটার মধ্যে আরেকটা আইটেম বুঝাতে গেলে সমস্যা হয়ে যাবে ভাই। যেটা আমি পূর্বে আলোচনা করছি এবং এইটা, এই 2টার মধ্যে আলোচনা করবা, যেটা এখনো বুঝাই নাই সেইখানে চলে গেলে সমস্যা হয়ে যাবে ভাই, সবার জন্য সমস্যা হবে, আমার জন্য না।
ক্লাসটা লং হবে এবং কিছু বুঝবা না। আচ্ছা দেখো, এটা বুঝছো কিনা এটা বলো। দেখো বলা জি হয়েছে স্যার। তাহলে এখানে লেখা হলো যে লেনদেনের সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণীকে হিসাব বলে। উদাহরণ যেমন কি আসবাবপত্র হিসাব, ব্যাংক হিসাব, বন্ধকি ঋণ হিসাব, বিক্রয় হিসাব ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার জি হিসাব? স্যার এবার হিসাবের প্রকারভেদটা শিখবো আমরা। খালি হিসাব কাকে বলে এটা তো আর আসবে না পরীক্ষায়, আমাদের মূলত আইডেন্টিফাই করতে হবে হিসাব কাকে বলে, কোনটা কোন প্রকার হিসাব, এটাও আসবে না। অঙ্ক করার জন্য আমাদের বা ম্যাথ সলভ করার জন্য মূলত এইগুলো আসবে, প্রয়োজন হবে যে কোনটা কোন প্রকার হিসাব সেটা জানতে হবে। তাছাড়া অনেক সময় এমসিকিউতেও আসে, যেমন সেবা আয় এটা কোন হিসাব, অনুপার্জিত সেবা এটা কোন হিসাব, এগুলো অনেক সময় এমসিকিউতেও আসে। ঠিক আছে, তো আমাদের হিসাবের প্রকারভেদটা জানতে হবে। তো হিসাবের প্রকারভেদ নির্ণয় করার জন্য দুইটা পদ্ধতি আছে বিশ্বে, একটা হলো আধুনিক পদ্ধতি, একটা সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতি যেটা হলো লুকা পেসুলি দিছে ভাই, লুকা পেসুলি যে পদ্ধতিটা দিচ্ছে সেটাকে বলা হয় সনাতন পদ্ধতি। কিন্তু তোমাদের 9-10 বইতে সেই পদ্ধতি নিয়ে কোনো আলোচনা নাই, সো এটা আমরা শিখবো না। আমরা শিখবো আধুনিক পদ্ধতি যেটা বর্তমানে প্রযোজ্য, বা সব অঙ্ক যেখানে যে নিয়মে করা হয়। ঠিক আছে, আমরা ওই যেটা সনাতন ওটা আমরা ইন্টারমিডিয়েটে শিখবো, 9-10 শিখবো না। দেন দেখো আধুনিক পদ্ধতিতে হিসাব বা হিসাবের প্রকারভেদ বলতে গেলে হিসাবকে বলা হয় 5 প্রকার, যেগুলোর নাম সবাই আমরা জানি। নামগুলো কেউ বলতে পারবে? জিন্না? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, কেউ একটু 5 প্রকার হিসাবের নাম বলো, যে কোনো একজন। সম্পদ, ব্যয়, মালিকানা সত্ত্ব, আয় দায়। আচ্ছা, এটা হয়েছে তাই না? আচ্ছা, এখন আমরা প্রথমে এটা প্রত্যেকটা একটু ডিটেলস জানার চেষ্টা করব যে এই 5টাই কোনটা কি এবং কেন। তো প্রথমে বললাম কি সম্পদ। সম্পদ কাকে বলে জিন্না? জি স্যার। সম্পদ কাকে বলে? স্যার সম্পদ হচ্ছে স্যার অর্থনৈতিক কোনো একটা কিছু স্যার, যেমন স্যার আমাদের স্যার ব্যবসার জন্য যে জমি স্যার, এটা হচ্ছে স্যার সম্পদ আমার। আচ্ছা, হ্যাঁ আমরা বুঝতে পারছি যে সম্পদ আমাদের মোবাইল ফোন, আমাদের পিসি, আমাদের ল্যাপটপ, আমাদের বউ, আমাদের গার্লফ্রেন্ড সবই সম্পদ, তাই না? জি কিন্তু স্যার। কেন সম্পদ এটা আর জানি না। কারণ কি, এগুলো থেকে আমরা বা অপরচুনিটি বা সুবিধা এগুলো পাবো, এটা হলো মূল কথা। আমাদের যদি একটা মোবাইল ফোন থাকে সেখান থেকে কি করি আমরা সুবিধা পাই, সারা দিন ফেসবুক চালাই, তাই না? তার মানে আমাদের সুবিধা দিচ্ছে, ভালো সুবিধা দিবে খারাপ সুবিধা দিচ্ছে, তো দিচ্ছে। তাহলে প্রত্যেকটা সম্পদই কি করবে, হয় সুবিধা দিচ্ছে, এখন দিচ্ছে, তাহলে ভবিষ্যতে দিবে। তাহলে এক কথা যদি বলতে চাই যে সম্পদ কাকে বলে, সেক্ষেত্রে বলতে হবে যে যে বস্তু থেকে কি করছে বর্তমানে সুবিধা পাওয়া যায় এবং ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে। তো আমি শর্টকাটে লিখলাম যে বর্তমান সুবিধা প্লাস ভবিষ্যৎ সুবিধা, এরকম বস্তুকে সম্পদ বলে। ক্লিয়ার? জি স্যার। ওকে, যেমন উদাহরণ হলো আসবাবপত্র, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, অফিস সাপ্লাইজ। আর অনেক নাম আছে, নামগুলোর একটা লিস্ট আমি দিব, সম্পদের বা হিসাবের যে লিস্টগুলো। ভাই মাইক্রোফোনটা অফ রাখি তুমি। এই যে লিস্টগুলো আছে, এই লিস্টগুলো আমি মাইক্রোফোনটা মিউট করি, মাইক্রোফোনটা মিউট করি ভাই। আমাদের হাম্বার সাউন্ড শুনে লাভ নাই ভাই, গরুর দুধ তো আর দিবা না, শুধু সাউন্ডটাই শোনাচ্ছ। দেখো সম্পদের যে নামগুলো বলতেছিলাম, এই সম্পদের নাম বা হিসাবের যে প্রকারভেদ গুলো আছে, এগুলোর একটা শীট আমি দিয়ে দেবো, ডিটেলস তোমরা এখানে সব নামগুলো পাবা। আগে বুঝে নাও যে সম্পদ কি বা হিসাবগুলো কোনটা কি। তা সম্পদটা সম্পর্কে কোনো কোশ্চেন আছে? আর কোশ্চেন থাকলে করবে, না থাকলে করার দরকার নাই। দেন দেখো দায়, সম্পদের পরে কি দায়, দায় সম্পর্কে কি জানি সন্না? দায় মানে হচ্ছে যে পাওনাদার আমাদের থেকে কোনো টাকা পাবে, দায় হ্যাঁ, পাওনাদার পাবে, আর কেউ পাবে না। পাবে তো, কোনো কিছু ডাইরেক্ট ক্রয় করলে পাবে, অথবা ক্রয় করলে তখন তার নাম পাওনাদার হবে। আমি সবাইকে একটু ক্লিয়ার করে মনোযোগ দাও, পাওনাদার কিন্তু সবকিছু পাওনাদার মনে করা যাবে না। কারো কাছ থেকে ঋণ নিচ্ছ, এটাকে পাওনাদার মনে করা যাবে না। না, এটাও দায়। এটা দায় কিন্তু পাওনাদার না। কারণ কি, পাওনাদার বলবো আমরা সেটা যেটা হলো কি বাকিতে ক্রয় করা হয়েছে। বাকিতে পণ্য কিনো বা সম্পদ কিনো, যা কিছুই ক্রয় করো, তখন শুধুমাত্র পাওনাদারের সৃষ্টি হয়। তাছাড়া অন্যগুলো যে দায়, সেগুলো আলাদা 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 নাম আছে, সেগুলোকে পাওনাদার বলা যাবে না। ঠিক আছে, তাহলে দায় বলতে দিতে হবে সেটাই। হ্যাঁ, দায় বলতে হলে আমাদের প্রতিষ্ঠানে যে সম্পদগুলো আছে, এই সম্পদের উপর
মালিক বাদে অন্য কারো দাবি থাকলে সেটাকে বলা হবে দায়। মনে করো বা একটা আসবাবপত্র কিংবা 20,000 টাকা লাগবে, এই টাকা যদি তুমি মনে করো যে মালিক নিজের টাকা দিয়ে কিনে বা ব্যবসার টাকা দিয়ে কিনে, সেটা আর দায় হবে না। যদি মালিক বা ব্যবসার টাকা দিয়ে না কিনে অন্য কারো টাকা দিয়ে কিনে, সেটাই হবে দায়, কারণ সেটা পরিশোধ করতে হবে। সাপোজ ব্যাংক থেকে ঋণ নিতে পারো বা কারো কাছ থেকে ধার নিয়ে কিনতে পারো, তো সেটা হবে কি দায়। সেক্ষেত্রে এই সম্পদের উপর কি সেই লোকের দাবি আছে। কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে লিখলাম যে প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি, সেটাকে বলা হবে দায়। তৃতীয় পক্ষ বলতে পারি, দ্বিতীয় পক্ষ মানে হলো একটা পক্ষ হলো ব্যবসা আর একটা পক্ষ হলো যে মালিক, এবং ব্যবসার মালিক বাদে যারা আছে সবাই তৃতীয় পক্ষ, থার্ড পার্সন। হ্যাঁ, ওকে। তাহলে দায় সম্পর্কে কোনো কোশ্চেন নাই আশা করি। দেন মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব সম্পর্কে আমাদের একটু বুঝাবে। স্যার স্যার দায় নিয়ে উদাহরণ দিবেন না? ভাই দায় উদাহরণ যেমন পদেয় হিসাব। পদেয় হিসাব মানে পাওনাদার, বাকিতে ক্রয় করছো, তোমার কাছে টাকা পাবে, তোমার কাছে মানে ব্যবসার কাছে টাকা পাবে, তো এটা দায়। ঠিক আছে। দেন হলো যে ব্যাংক ঋণ, ব্যাংক থেকে টাকা আনছো, ব্যবসার কাছে টাকা পাবে, ব্যবসার সম্পদের উপর, নগদ অর্থের উপর বা ব্যবসার সম্পদের উপর দায় আছে। দেন বন্ধকি ঋণ, মনে করো তুমি কোনো কারো কাছে টাকা পয়সা কোনো কিছু বন্ধক রেখে টাকা পয়সা আনছো, সেটা বন্ধকি ঋণ। এছাড়া আরো অনেক নাম আছে, সব নামের লিস্ট এখানে দেওয়া হয় নাই, আমি সব লিস্ট তোমাকে দিয়ে দিব যেগুলো দরকার। ঠিক আছে, আজকে দিয়ে দিব আমি। আচ্ছা, দায় সম্পর্কে আরো কারো কোশ্চেন আছে? জি না। আচ্ছা, দায়ের পরে হলো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব সম্পর্কে বলবে সোহানুর। স্যার মানে মালিকানা সত্ত্ব বলতে ব্যবসায়ের মোট সম্পদ থেকে মানে তৃতীয় পক্ষের মানে দাবি দিলে মানে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে দায়। তৃতীয় পক্ষকে দেওয়া দেওয়ার পরে যা থাকে তাই দায়, তাই তো? জি স্যার। মালিকানা সত্ত্ব। আচ্ছা হয়েছে, কিন্তু পুরোপুরি না, একটু ডিটেইলস কে বলতে পারবে? স্যার মোট ব্যবসায় যে সম্পদটা ওটার উপর যে মালিকের দাবি সেটাই মালিকানা সত্ত্ব না? হ্যাঁ রাইট, অ্যাকচুয়াল এটা একদম কারেক্ট অ্যান্সার। যেটা হলো যে প্রতিষ্ঠানের যে সম্পদ আছে সেই সম্পদের উপর মালিকের যে দাবি থাকে বা মালিকের যে অধিকার থাকে সেটাই হলো মালিকানা সত্ত্ব। মালিকানা মানে হলো মালিক, আর সত্ত্ব মানে হলো কি অধিকার বা দাবি। তাহলে মালিকানা সত্ত্ব মানে মালিকের অধিকার বা মালিকের দাবি। ক্লিয়ার? তো এইটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটার যেভাবে উদাহরণ আছে বা প্রকারভেদ, প্রত্যেকটা প্রকারের যেভাবে উদাহরণ আছে, এটার কিন্তু হিউজ উদাহরণ নাই। এটা উদাহরণ বা উপাদান বলতে পারো দুইটা, একটা হলো মূলধন আর একটা হলো উত্তোলন। মূলধন হলো কি প্রতিষ্ঠানে মালিক যদি কোনো কিছু দেয়, যে কোনো প্রকার সুবিধা, শুধুমাত্র নগদ অর্থ না, যে কোনো প্রকার যদি সুবিধা দেয় সেটাকে বলা হবে মূলধন। আর ব্যবসা থেকে যদি যে কোনো প্রকার সুবিধা গ্রহণ করে মালিক, সেটাকে বলা হবে উত্তোলন। বুঝতে পারছি? জি স্যার। আরো কোনো কোশ্চেন আছে মালিকানা সত্ত্ব বা মূলধন বা উত্তোলন নিয়ে? না স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট যাই, 4 নাম্বার আইটেম। 4 নাম্বারটা হলো আয়। আচ্ছা, আয় সম্পর্কে আমাদের বুঝাবে রফিকুল। রফিকুল শুনতে পাচ্ছি? রফিকুল শুনতে পাচ্ছি না। ইয়াসিন, ইয়াসিন আয় সম্পর্কে কি বুঝলে? আয় সম্পর্কে কি বুঝলে? প্রতিষ্ঠানের কোনো কিছু বিক্রয় করার পরে যে অর্থ পাওয়া যায় ওইটা হলো আয়। শুধুমাত্র কি বিক্রি করে পায়, আর কিছু করে পায় না ভাই? আচ্ছা, আর একটু ডিটেইলস কেউ বলতে পারবে? শান্তা বলতে পারবা? স্যার প্রতিষ্ঠানের লাভ ক্ষতি বাদ দিয়ে স্যার যে অবশিষ্ট অংশ থাকে অর্থমূল্য লাভ। আচ্ছা, আমি ক্লিয়ার করতেছি। সাপোজ মনে করো ব্যবসা তুমি দিচ্ছ, ইমরান তুমি একটা ব্যবসা দিবা, কেন দিবা ব্যবসা ভাই? ইমরান রেসপন্স মুনাফা অর্জনের জন্য। মুনাফা অর্জনের জন্য। মুনাফা অর্জন উদ্দেশ্যে, লাভের আশায় স্যার। লাভের আশা বা মুনাফা অর্জন উদ্দেশ্যে। এখন মুনাফা অর্জনটা কি শুধু শুধু হবে? মুনাফা অর্জনের জন্য অবশ্যই কোনো কাজকর্ম করতে হবে, যেটা হলো কি হয় তোমার পণ্য বিক্রি করতে হবে অথবা সেবা দিয়ে ইনকাম করতে হবে, তাই তো? তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল আয় হলো সেবা বা বিক্রয়, সেবা আয় বা বিক্রয় আয়। এখন কথা হলো যে মুনাফা অর্জনের জন্য তুমি যে কাজটাই করবা
মুনাফা অর্জনের জন্য যে কাজটা করবা এর মধ্যে যে অর্থটা আসবে সেটাকে বলা হয় আয়। এক কথায় বলে তাহলে আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের মাধ্যমে যা উপার্জন হয় সেটাই আয়। বুঝতে পারছি? যেমন হলো বিক্রয় স্যার সেবা। আপনার আওয়াজটা অনেক আস্তে আসতেছে। আচ্ছা আমি আপনি বলছি একটু লিভ নেন, লিভ নেওয়ার পর আবার জয়েন দেখুন ঠিক না, হবে। লিভ আমি লিভ নিলে সবাই একসাথে লিভ হয়ে যাবে। কথা বুঝতে না স্যার পারছো? আপনাকে বলি নাই, যার সমস্যা ওনাকে বলছি। না কেন না, লিভ নিলে আমি তো অ্যাড করতেছি না ভাই, লিভ নেওয়ার প্রয়োজন নাই। লিভ নিলে অ্যাড করা আবার পেন ভাই। তুমি জাস্ট কি থাকলে শোনা স্যার যাচ্ছে? আমাদের ঠিক আছে। এখন স্যার, শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে কথা? জি স্যার শোনা যাচ্ছে। জি আচ্ছা। স্যার শোনা যাচ্ছে। সমস্যা হলে ভাই বলবা, কিন্তু লিভ নেবে না। লিভ নিয়ে আবার অ্যাড করতে যাবে না, কারণ দেখা যাবে আমি অ্যাড করতে ভুলে গেছি। ঠিক আছে? ক্লাসের মাঝখানে লিভ নিয়ে আবার অ্যাড করতে কিন্তু পেইন হয়ে যাবে। তো কেউ লিভ দিবে না, সবাই ওয়েট করো। তাহলে আয় বলতে বোঝানো হয়েছে যে ব্যবসায় কর্মকাণ্ডের মাধ্যমে একটা ব্যবসা যে দেয়, সেই ব্যবসায় যে মূল কাজগুলো থাকে, যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন হয়, সেটাকে বলা হবে আয়। যেমন বলা হয়েছে বিক্রয়, সেবা আয়, শিক্ষানবিশ সালামি ইত্যাদি ইত্যাদি। এখানে মূল আয় হলো বিক্রয় বা সেবায়। একটা প্রতিষ্ঠানের মূল আয় বিক্রয় বা সেবা আয়, কারণ একটা প্রতিষ্ঠান ইনকাম করে মূলত এই দুইটা মাধ্যমে। মূল মাধ্যম দুইটা, যেটা হলো বিক্রয় করে অথবা সেবা দিয়ে ইনকাম করা। এছাড়া আনুষঙ্গিক আরো অনেক আয় হইতে পারে। ক্লিয়ার? সেবা এর মধ্যে মাধ্যমে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন। সেবায়ের মাধ্যমে হুম। যেমন মনে করো তুমি যেটা বলছো পার্লার ব্যবসা ভাই, বা সেলুন, এরা কি করে? এটা ব্যবসা না? এরা কি করে? জি সেবা স্যার। দিয়ে ইনকাম করে। এরা কিছু বিক্রি করে? করে না। না এরা সেবা দিয়ে না ইনকাম করে। স্যার করেন। তাহলে এরা হলো সেবামূলক ব্যবসা। আর যেমন মনে করো মুদির দোকান, মনিহারির দোকান। ভাই যার মাইক্রোফোনটা মিউট করি ভাই, ভাই কষ্ট লাগে বলতে, মাইক্রোফোনটা মিউট করি, কথাটা বলতে কষ্ট লাগে, কারণ এটা এখন কমন হয়ে গেছে। হ্যাঁ, তবে বিক্রয় যেমন উদাহরণ হলো, দেখো ক্রয় বিক্রয়মূলক প্রতিষ্ঠানের উদাহরণ যেমন মনে করো যে মুদি দোকান, এরা কি করে? পণ্য বেচা কিনা করে। তাহলে এদের হ্যাঁ আয়টা হবে বিক্রয় আয়। তাহলে পৃথিবীতে হ্যাঁ। যত রকম ব্যবসা আছে দুই ধরনের। সবাই একটা খাতা কলম মাঝে মাঝে নিয়ে নিবা, যেটা ইম্পর্টেন্ট জিনিস মনে হবে খাতায় লিখে নিবা। যেটা আমাদের শিটে নাই বা আমার লেকচারের মধ্যে নাই, সেটা যদি মনে হয় তোমার কাছে না তোমার জানো না বা তোমার প্রয়োজন আছে, সেক্ষেত্রে লিখে নেবা। ঠিক আছে? একটা খাতা অন্তত সাথে রাখবা, খাতা আর কলম। আর দেখো তাহলে বিক্রয় প্রতিষ্ঠান দুনিয়াতে যত ব্যবসা আছে, ব্যবসায় দুই ধরনের হয়, হয় সেবামূলক ব্যবসা অথবা পণ্য ক্রয় বিক্রয়মূলক ব্যবসা। ওকে জি স্যার, শিক্ষানবিশ সালামি এটা একটু বুঝিয়ে দেন। ভাই, শিক্ষানবিশ সালামিটা আমি মনে করি, আশা করি এখন না বুঝলে বেটার হবে। এখন না বুঝলে বেটার হবে, কারণ শিক্ষানবিশ সালামি এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব ভাই। আমার যে শীটটা আছে ওইখানে বুঝাই দিব। হ্যাঁ, আচ্ছা যখন শীটটার মধ্যে আলোচনা করবো তখন তুমি আবার একজন কেউ না কেউ কোশ্চেন করবে। তো এই কারণে চাচ্ছি না আমি এখানে শিক্ষানবিশ সালামির সামনে একটা আলাদা আলোচনা করি, কারণ ওইখানে আমি তোমাদেরকে আবার ঠিক বুঝাই আছে। দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সুমন কি জয়েন হয়েছে? সুমন সুমন জয়েন হয়েছো? সুমন, আচ্ছা সুমন জয়েন হয়েছে। সুমন কথা শুনতে পাচ্ছ? একটু আমরা সবাই একটু 2 মিনিট মাঝে মধ্যে একটু করতে হয়। হ্যাঁ, আর এই 2 মিনিটের মধ্যে আমি একটু আবার 40 মিনিট হচ্ছে, যার কারণে একটু বিরতি নিচ্ছি। সবাই একটু ওয়েট করো এর মধ্যে, যেহেতু 2 মিনিট হয়ে যায় তো। হ্যাঁ, পরে পরবর্তীতে সমস্যা দেখা দেবে ভাই। তোমরা কেউ লিভ দিও না, লিখতে হবে? তোমরা কেউ কিছু করো না, তোমরা জাস্ট 2টা মিনিট একটু ওয়েট করো। কিছু করতে হবে না, তোমাদের কিছু করতে হবে না, তোমাদের কিছু করতে হবে না। কারণ আমি বললাম না, আজকে ক্লাসটার মধ্যে অনেক পেইন দিচ্ছে ভাই, যার কারণে আমার এই নিজেরই এখন লিভ নিতে হচ্ছে। কারণ আমার এই জুমটা কেনা পেইড, কিন্তু পেইড হওয়ার পরেও আমার এখানে প্রবলেম হচ্ছে। প্রতিদিন কত ঘন্টা করে ক্লাস নেবেন স্যার? প্রতিদিন আমরা একটা টপিক্সের উপর ডিপেন্ড করে ভাই। প্রথমত টপিক্সের উপর ডিপেন্ড করে, দ্বিতীয়ত হলো যে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস নিব। সুমন কথা শুনতে পাচ্ছি আমার? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি ভাই। এতক্ষণ কই ছিলা? ভাই ছিলাম তো, লাইনে ছিলাম। কেমন লাইভে মেসেজ আসলো? তুমি মাত্র তোমার তো এখন স্পেশালি দেওয়া হলো, কারণ তুমি এইখান থেকে ক্লাসটা করা তোমার জন্য খুবই জরুরি। এর আগে করো নাই তুমি। আচ্ছা তুমি ক্লাসে থাকো, সবাই 2 মিনিটের ব্রেক নিচ্ছি, কেউ লিভ নিও না।
কাজ করাবেন সেটা রুটিন দিবেন না? ওয়েট ভাই, আগে কোন দিন আচ্ছা আমি 2 মিনিট আইসে নেই, নাহলে 40 মিনিটে ব্রেক নিয়ে নিব। ওরা অটো সবাই লিভ দিয়ে দিবে। সবাই একটু ওয়েট করি, যেখানে যেভাবে আসি 2 মিনিটের মধ্যে আসতেছি। হ্যাঁ ঠিক আছে ভাই। কেউ লিভ নিও না, লিভ নিলে কিন্তু জয়েন করা যাবে না। জি স্যার। আচ্ছা আমরা আয় বোঝাতে ছিলাম তাই না? আচ্ছা ভাই একটু আমার বাসায় একটু নিয়ে আসছে তো, একটু 2 মিনিট আর 2 মিনিট কষ্ট সময় দিয়ে একটু ফ্যামিলির বাসায় থাকবো ভাই। তুমি কেমন আছো? আচ্ছা আয় সম্পর্কে কোনো কোশ্চেন আছে আর কারো? না স্যার। আচ্ছা দেন আমরা ব্যয় যাচ্ছি। ব্যয়, সুমন ব্যয় সম্পর্কে কি জানি বলো? হ্যাঁ ভাই। ব্যয় সম্পর্কে কি জানি? এক মিনিট ভাই, হেডফোনটা লাগাই। ব্যয় সম্পর্কে অন্য কেউ কিছু বলতে পারবে? সন্না, যেসব লেনদেনের কারণে ব্যবসা থেকে টাকা চলে যায় অথবা অর্থের ক্ষতি হয় তাকে ব্যয় বলে। অর্থের কখনো ক্ষতি হয় না। তুমি মনে করো ঘর ভাড়া দিছো, হ্যাঁ চলে গেলেই কি ব্যয় ভাই? এখন আসবাবপত্র ক্রয় করে এখানে কিন্তু অর্থ চলে যায়, সো এটা তো ব্যয় না, সম্পদ। বুঝতে পারছি? সুমন, আচ্ছা সুমন। হ্যাঁ ভাই। হ্যাঁ ব্যয় বলতে কি বুঝি? স্যার ব্যয় বলতে আয় থেকে যে আমাদের যে খরচটা যায় সেটাই তো ব্যয়। হ্যাঁ এটা হলো যে আয় থেকে, আয় অর্জন করার জন্য ভাই বলছিলাম যে আয় অর্জন করার জন্য যা কিছু প্রদান করতে হয় তাই হলো ব্যয়। বুঝতে পারছি? সাপোজ একটু আগে বুঝালাম যে পণ্য বিক্রি করতে হবে, পণ্য বিক্রি করার জন্য যা কিছু প্রদান করতে হবে বা যা কিছু প্রয়োজন এর জন্য যে খরচটা করতে হবে বা যে টাকাটা চলে যাবে সেটাই হবে ব্যয়। সাপোজ পণ্য বিক্রি করলে একটা রুম লাগবে, রুমের ভাড়া দিতে হবে, তাহলে সেই রুম ভাড়াটা কি? ব্যয়। বিক্রি করতে হলে একটা সেলসম্যান লাগবে, সেই সেলসম্যানের যে বেতনটা দিতে হবে সেটাও কি? ব্যয়। যে কোনো কিছু করার জন্য যদি তুমি যে আয় করতে চাও, আয় করার জন্য যে কোনো প্রকার খরচ হইলেই সেটা বা যে কোনো কিছু অর্থ চলে গেলেই সেটা হবে ব্যয়। কথা কি বুঝলাম? আচ্ছা আমি আর এটা ডিটেলস বলতে চাচ্ছি না, ব্যয় পর্যন্ত আজকে আমরা শেষ করব। আমরা জাস্ট এখন এটা কিছু লিস্ট দিব, এর আমরা বাকিটা নেক্সট ক্লাসে দেখাবো। হ্যাঁ আজকে ক্লাস আর আমরা লং করতে চাচ্ছি না, বিভিন্ন কারণ আমার বাসায় একটু এমন আছে দেন তোমাদের গ্রেড করে জয়েন হয়েছি, নানান দিক চিন্তা করে আজকে ক্লাসটা আমরা শেষ করব। শেষ করার আগে লাস্ট যেটা দেখাবো সেটা দেখো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা। সেটা হলো যে ভাই আমরা এই যে হিসাব শিখলাম আর লেনদেন শিখলাম, ঠিক আছে? এখন এই হিসাবের আমরা প্রমাণটা দেখাবো, আসলে কোনটা কোন প্রকার হিসাব সেটা তোমরা চিনবা কিভাবে বা কোনটা কি সেটা তোমরা বুঝবা কেমনে, ঠিক আছে? এর জন্য একটা শীট দেওয়া হয়েছে, দেখো এই শীটটা সবাই, পিডিএফটা আমি অবশ্যই দিয়ে দিব যা যা শিখাইছি। এই শীটটা পারলে কেউ প্রিন্ট দিয়ে নিবা ভাই, পিডিএফ যেহেতু আমি দিব পারলে প্রিন্ট দিয়ে নিবা, তাহলে বেটার হবে। কথা বুঝতে পারছি? পিডিএফ প্রিন্ট দিয়ে নিতে বললে সবথেকে বেটার হবে, যেভাবে আছে হুবহু। দেখো এখানে বলা হয়েছে, আমি কিছু এখানে আমি তোমাদের কয়টা দিছি, 80টা হিসাবের নাম দিয়েছি। এই 80টা হিসাবকে চিনতে হবে তোমার ভালো করে, এই 80টা হিসাবকে চিনতে হবে। এই 80টা হিসাব কি হিসাব? সম্পদ, ব্যয়, দায়, নাকি মালিকানা সত্ত্ব, নাকি আয় ব্যয়, এটা ভালো করে চিনতে হবে, ঠিক আছে? দেন এটা স্বাভাবিক যে কি ডেবিট না ক্রেডিট? ডেবিট ক্রেডিট যেহেতু আজকে শিখাই নাই তাই আমি ডেবিট ক্রেডিট নিয়ে এটা নিয়ে আলোচনা করতেছি না, তো হিসাবের নামটা বলতেছি। ওকে আচ্ছা এটা সলভ করা নাই, আমি সলভ করা একটা আছে সেটা দেখাচ্ছি, দাঁড়াও। এটা সলভ করা না, সলভ করা একটা যেটা সলভ করা সেটা দিয়েন পিডিএফ। হ্যাঁ পিডিএফ এ সেটা দিই। তাহলে এখানে এখন দেখো, হ্যাঁ সলভ করা একটা আছে আমাদের, কিন্তু সেটা কই, এটা আরেকটু ওয়েট করতে হবে কারণ সবকিছু আমরা নিয়ে বসি না। আচ্ছা যেহেতু এখানে নাই, সলভ করা আছে, তারপরও আরেকবার চেক দিচ্ছি।
আচ্ছা আমি সলভ করাটা দিয়ে দিব তোমাদের। হ্যাঁ সলভ করাটা আমি খুঁজে পাচ্ছি না এখন। আমি এখানে জাস্ট বলে দিচ্ছি, তোমরা একটু এটাকে দেখে নাও কিভাবে এটা শিখতে হয়, কিভাবে শিখতে। আমি সলভ করাটা পিডিএফ আকারে দিয়ে দিব। দেখো এখানে যেটা বলতেছিলাম যে 80টা আইটেম আছে, এই 80টা আইটেমকে ভালো করে চিনতে হবে যে কোনটা কোন প্রকার হিসাব। ঠিক আছে, তাহলে তুমি যদি 80টা আইটেম জানো, এই 80টা আইটেমকে ভালো করে চিনতে পারো, গোলাই না ফেলো যে ব্যয়টাকে আয় বা আয়টাকে ব্যয়, তাহলে আশা করি আর কখনোই তুমি এই জিনিসগুলো ভুলবা না, আর তোমার কোনো অঙ্কই ভুল হবে না তখন। আর এইখানে যদি আমরা ভেজাল করি বা চিনতে সমস্যা হয়, তাহলে আমাদের অঙ্কে ভেজাল হবে, আমরা অঙ্কগুলো পারবো না। বুঝতে পারছি? এইগুলো আমাদের খুব মনোযোগ দিয়ে শিখতে হবে, খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। এই যে সলভটা পেয়ে গেছি আমরা, সলভটা পাইছি, জাস্ট আমি তাহলে এটা পিডিএফটা একবার দেখেছি, আর কয়েক সেকেন্ড লাগবে আমার এটা পিডিএফ, জাস্ট কয়েক সেকেন্ড। আচ্ছা দেখো সবাই সবাই একটু স্ক্রিনের দিকে তাকাও। দেখো এখানে দেওয়া আছে 1 নাম্বার, এটা নাম হলো, শীটটার নাম হলো ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস এন্ড ডেবিট ক্রেডিট, ডিটারমিনেশন অফ ডেবিট ক্রেডিট, মানে হিসাবের নামগুলো চিনা এবং ডেবিট ক্রেডিট গুলো চিনা। ঠিক আছে, যেটা আমরা খুবই আমাদের জন্য, ব্যবসার জন্য বা অঙ্ক করার জন্য, যে কোনো কিছুর জন্য খুবই দরকার। এখানে এটা শেখার নিয়ম হয়েছে, দেখো প্রথমে দেখো 1 নাম্বার লিখছে নগদান, নগদ, হাতে নগদ, নগদান, নগদ তহবিল। মানে কি অবলিক দেওয়ার কারণ হলো ভাই এগুলোর নাম প্রত্যেকটা হইতে পারে, যে কোনো নামে থাকতে পারে এই নগদানটা বা নগদটা। ঠিক আছে, প্রতি শব্দ একজন মানুষের নাম যেমন অনেকগুলো হয়, এইগুলো হিসাবের একটা নামও অনেকগুলো হয়ে থাকে। এই বেশিরভাগই এই নামগুলো বেশি ইউজ করা হয় রেওয়া মিলের ক্ষেত্রে, রেওয়া মিলের ক্ষেত্রে প্রতি শব্দ বেশি ইউজ করা হয় সব সময়। তাহলে এখানে নগদ, নগদান, হাতে নগদ বলতে সবগুলোকে একটা জিনিসকে বোঝাচ্ছে, যেটা হলো নগদ সম্পদ। তাহলে হিসাবে এটাকে কি বলা হয়? হিসাবে বলা হয় এটাকে সম্পদ বলা হয়। হিসাবে যে 5টা প্রকার দেখাইলাম, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়, এর মধ্যে এটাকে বলা হয় কি? সম্পদ। বুঝতে পারছি? এইভাবে প্রত্যেকটা শিখতে হবে। 2 নাম্বারটা দেনাদার, দেনাদারের আরেকটা নাম হলো পাওনা, প্রাপ্য হিসাব, দেন বিক্রয় ক্ষতি এনার্জির পুস্তক ঋণ। তো এই নামগুলো শিখতে হবে। তো এইখানে যে 80টা আছে, এই 80টার প্রথম 50টা পড়া থাকবে তোমাদের, সব 40টা, প্রথম 40টা পড়া থাকবে। নেক্সট ক্লাসে আমি প্রথম 40টা যে যেটা বুঝো না, বা প্রথম 20টা যে যেটা বুঝো না সেটা সলভ করবো, প্লাস অন্য যে টপিকস গুলো আছে সেগুলো শেষ করবো সাথে। প্রতিদিন আমরা এখান থেকে, হ্যাঁ প্রথম 40টা পড়া থাকবে, কারণ প্রথম 40টা, প্রথম 20টা থাকবে, কারণ প্রতিদিন আমরা একটু করে 4টা ক্লাস এটা শেষ করব। মানে 4টা প্রত্যেকটা টপিকস আমি তোমাদেরকে বুঝাই দিব, যার যেটা সমস্যা আছে। কথা বুঝতে পারছি? 4টা বা 3টা ক্লাসে, এই 3টা বা 4টা ক্লাসে এই 80টা আইটেমই তোমাদেরকে বুঝাই দিব। কিন্তু শুধু 4টা ক্লাস মানে এইটার উপর হবে তা না, এর সাথে অন্যগুলো হবে, সাথে এই 80টা আইটেম তোমাদের 4টা ক্লাসের মধ্যে বুঝাই দিব, মানে পাশাপাশি এটা হবে। আগামীকালকের পড়া 20টা থাকবে। হ্যাঁ, তাহলে এখান থেকে তোমাদের 20টা না, তোমার 40টাই দেখো। যদি 20টা আমাদের সমস্যা না থাকে, কারণ প্রথম দিকে অনেক সহজ সহজ জিনিস আছে যেগুলো সবাই জানো, সমস্যা না থাকলে আমরা বেশি করে সলভ করব। কারণ আমার তো ভাই, আমাদের তো ক্লাস টাইমটা পার করা না, আমাদের উদ্দেশ্য কোর্সটার মূল জিনিসগুলো শিখে কোর্সগুলো শুরু করা। বুঝতে পারছো? শুক্রবার ক্লাস থাকবে 4টায় না? না, শুক্রবার ক্লাস থাকবে না, শুক্রবার ক্লাসটা আজকে নিচ্ছি ভাই, আজকে তো দিয়ে দিলাম ক্লাসটা, তাহলে শুক্রবার থাকতেছে না ভাই, যেহেতু আমি নিজেই অসুস্থ ভাই। সেটা ভাই আমি রুটিন দিব না, আগের ক্লাস প্রতিদিন ক্লাসে বলে দিব। কারণ কি, ফিক্সড কোনো কিছু আমি দিচ্ছি না যে আজকে অ্যাকাউন্টিং করালাম, কালকে ফিনান্স, কালকে ব্যবসা উদ্যোগ, এরকম না। যেহেতু অ্যাকাউন্টিং করাচ্ছি, অ্যাকাউন্টিং এর মূল বেসিক গুলো আগে শেষ করব, দেন ফিনান্সের মূল বেসিক গুলো শেষ করব। মানে একটা জাস্ট একটা চ্যাপ্টারকে বা একটা বইকে একটা লাইনে দাঁড় করানো। ঠিক আছে, যেটা সবসময় কি এরকমই থাকে সম্ভব। হ্যাঁ, শোনো সম্বোধ, একটা ক্লাসকে লাইনে দাঁড় করানো মানে বলতে আমি এটা বুঝাচ্ছি যে একটা ক্লাস মানে একটা বইকে শেখার জন্য যতটুকু দরকার, মানে প্রত্যেকটা চ্যাপ্টার শেখার জন্য যতটুকু দরকার, এতটুকু শেখার পরে আমরা অন্যটা জিনিস শিখবো। যখন চ্যাপ্টারে যাব তখন আমরা ভাগ করে নেব কোন দিন কোন ক্লাসগুলো হবে। ঠিক আছে, তার আগে চ্যাপ্টার গুলো আগে শিখে নেই, টপিক গুলো শিখে নেই। তো নেক্সট ক্লাসও আমরা অ্যাকাউন্টিং করবো, নেক্সট ক্লাসও আমরা ফিনান্স করতেছি না।
স্যার শুধু স্যার একটা জিনিস হবে না, একটা জিনিসই কনফার্ম স্যার যে শনি সোম বুধ এই 3 দিন ক্লাস হবে। হ্যাঁ এই 3 দিন 3:30 থেকে ক্লাস হবে ইনশাআল্লাহ। 3:30 থেকে 4টার মধ্যে জয়েন্ট হয়ে যাব আমরা, হয়তো বা 10-15 মিনিট 19-20 হইতে পারে। যার কারণে ভাই বারবার টেক্সট দিবা না যে স্যার কই, মানে 3:30 বাজিলেই যে স্যার কই, একটু 5-10 মিনিট থাকতে পারে ভাই, সবাই একটু অ্যাক্টিভ থাকবে কষ্ট করে, বুঝতে পারছো? একটু 19-20 হইতেই পারে ভাই, সময়টা আমাদের পড়া তো স্ক্রিনশট দেই না স্যার। রফিকুল পিছনের পড়া কই? পিছনের ক্লাস তো তুমি তো আজকে প্রথম থেকেই ছিলা। রফিকুল, হ্যাঁ রফিকুলের ক্লাসটা শেষ করি সবার, যেহেতু আমাদের ক্লাস শেষ তাহলে ইতে যাব আমরা। আমি আগে পড়াটা দিচ্ছি, পড়াটা হলো নেক্সট দিন, সবাই আগে লিভ নিও না, কেউ লিভ নিও না। আমার ক্লাস শেষ হলে পর লিভ নিবা, কেউ আগে লিভ নিও না, বারবার বলতেছি লিভ নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি অটোমেটিকলি লিভ দিয়ে দেবো সবাইকে, কেউ লিভ নিতে হবে না। দেখো যেটা বলতেছিলাম, নেক্সট দিন পড়া থাকবে, আজকে যে টপিকস গুলো পড়াইলাম প্রত্যেকটা টপিকস গ্রুপে দিয়ে দেবো, ওইগুলোই পড়া থাকবে। দেন সাথে এখান থেকে 40টা আইটেম থাকবে। দেন এখান থেকে 40টা আইটেম পড়া থাকবে, ঠিক আছে? 40টা আইটেম পড়া থাকবে। দেন যেটা থাকবে, দেন তোমাদের আর কিছু নাই, যেগুলো পড়াইলাম সেগুলো, আর এখান থেকে 40টা আইটেম পড়া থাকবে। তাহলে তোমাদের এখন নেক্সট ক্লাস যেটা হবে শনিবার হবে। এখন আমাদের ক্লাসের সিস্টেমটা হলো প্রতি শনি সোম বুধ, যদি আল্লাহ সুস্থ রাখে বা কোনো রকম বিপদ না হয়, ঘূর্ণিঝড় দুর্ঘটনা না ঘটে, তাহলে শনি সোম বুধবার আমরা ফিক্সড ভাবে ক্লাস করব 3:30 থেকে 4টার মধ্যে। যেটা খুবই ইম্পর্টেন্ট জানা সেটা হলো যে ভাই 10 মিনিট 5 মিনিট লেট হলেই আমরা মেসেজ দিয়ে ভরে ফেলবো না গ্রুপে, ঠিক আছে? ভাইয়েরও সমস্যা থাকতে পারে, তোমাদের যেমন সমস্যা থাকে সবারই সমস্যা থাকতে পারে, একটু 10-15 মিনিট 5 মিনিট লেট হইতে পারে, তবে সবাই একটু 10টা বা ঠিক 3:30 বাজে থাকার, অ্যাক্টিভ থাকার চেষ্টা করব, কারণ আমি চেষ্টা করবো 3:30টার মধ্যে অ্যাক্টিভ থাকার। তার আগে আমি অবশ্যই চেক দিয়ে নিব, চেক না দিলে এই আজকের মতন প্রবলেমটা হবে, বুঝতে পারছো? চেকটা দিলে আমাদের আর প্রবলেমটা হইতো না। চেকটা দেওয়ার আমি সমস্যা পাই নাই, কারণ তোমরা বারবার মেসেজ করতেছিল, যার কারণে লিঙ্কটা আগে দিয়ে দিছি। দেন দেখো, দেন কথা হলো যে তোমরা গ্রুপের মধ্যে এই কোনো কিছু আলোচনা করার প্রয়োজন নাই, কোনো অহেতুক মেসেজ দিবে না, কারণ ভাই অহেতুক মেসেজের রিপ্লাই আমি তো আসলে এগুলো রিপ্লাই দিব না। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে ডাইরেক্টলি ইনবক্সে করবা, ঠিক আছে? আর পরের দিন যখন ক্লাসগুলো হবে তখন প্রথম 10-15 মিনিট আমরা বিগত ক্লাসে যা শিখছো সেগুলো রিভিশন দিব, বা তোমাদের কাছ থেকে জেনে নিব যে কার কোন কোশ্চেন গুলো আছে, বা আগের ক্লাসে যা সমস্যা আছে সেগুলো আমি তোমাদের আবার সলভ করাবো প্রথম 15-20 মিনিট। দেন ক্লাস নতুন আইটেম শুরু করব। কথা বুঝতে পারছি সবাই? প্রত্যেকটা দিনেই প্রথমে 10-15 মিনিট বা 20 মিনিট বিগত ক্লাসগুলোর পড়াটা আমি আদায় করে নিব তোমাদের কাছ থেকে। এখন বলো তোমাদের, আর যেটা বলেছিলাম যে কোনো একটা বই আগে শিখবো, মানে টপিকস গুলো শিখবো, তারপরে আমরা অন্য বই পড়বো বা অন্য বইয়ের চ্যাপ্টার দিয়ে দেবো যে অমুক দিন অমুক ক্লাস। আপাতত খালি টাইমটা মনে রাখো আর ডেটা মনে রাখো, কোন দিন কোন ক্লাস না। আপাতত অ্যাকাউন্টিং ক্লাস প্রথম 3-4টা বা 4টা-5টা ক্লাস অ্যাকাউন্টিং এর হবে, দেন অন্য কিছু ক্লাসগুলো শুরু হবে। কারণ তোমাদের যত যাই বলো, যে যত যাই বলো না কেন, সবচেয়ে কঠিন বা সবচেয়ে বেশি বিস্তৃত সিলেবাস সেটা হলো অ্যাকাউন্টিং ভাই, সেটা অন্যটা না। ফিনান্স বা ফিনান্স বা ব্যবসা উদ্যোগ এগুলো অত বড় সিলেবাস না, যেটা তোমাকে বুঝাই দিলেই বুঝবা। কিন্তু মেইন সমস্যা হলো অ্যাকাউন্টিং, কারণ এগুলো ম্যাথ, পুরোটাই ম্যাথ আছে, সৃজনশীল। তো আমরা তোমাদেরকে স্ট্রং করতে চাইছি সৃজনশীল প্লাস এমসিকিউ। এই শীট গুলো পড়লে তুমি এমসিকিউ তো স্ট্রং হয়ে যাবে ইনশাল্লাহ। দেন আমরা বোর্ড কোশ্চেন তো সলভ করবোই। এখন বলো কার কি কোশ্চেন আছে, এক একজন করে বলবো, আমি এক একজনকে জিজ্ঞেস করবো, এক একজন বলবো, সবাই একসাথে হুড় হুড় করে বলবো না। প্রথমে আমাদের লিস্টে প্রথমে আছে সুমন। সুমন, কোশ্চেন থাকলে বলো। তাহলে ভাই কালকে তো না, মানে শনিবার থেকে আমাদের ক্লাস শুরু, মানে শনিবার থেকে নেক্সট ক্লাস হবে। হ্যাঁ, আর আমরা এই যে কোশ্চেন গুলো এখানে করলাম সেগুলো আশা করি গ্রুপে আর করবো না। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বরাবর ইনবক্সে করবা, আমি যখন সময় পাবো বা সুযোগ হবে ফ্রি সময় আমি অ্যানসার দিয়ে দেবো সবার, ঠিক আছে? সুমন, আর কোনো কোশ্চেন আছে তোমার? না ভাই। তুমি কেন অনেকক্ষণ ছিল না ক্লাসে সেটা ভাই? আমি লিংক পাই নাই। লিংক গ্রুপে আমি দিয়ে দিছি, সবাই জয়েন্ট হয়েছে, তুমি তোমাকে কেন স্পেশালি পরেরবার দিতে হলো ভাই? আশা করি এই কাজটা করবা না, একটু গ্রুপে অ্যাড থাকবা। হ্যাঁ, টেক্সট না করে একটু চুপ করে থাকবা। তোমার বন্ধু রনি ক্লাসে নাই, কারণটা জানতে পারি তোমার কাছ থেকে? ভাই ওর বাসায় হলো আজকে মিলাদ হয়েছে তো, যার কারণে আচ্ছা, তাহলে তোমরা যেটা করবা, তোমার যে এই আজকে ক্লাসে যা যা হলো তুমি একটু রনিকে নিজে পার্সোনাল ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবা ইনশাআল্লাহ। স্যার ক্লাসে আসছি আমি স্যার।
এখন ক্লাস শেষ ভাই। কে রনি? জি স্যার। জি রনি, তোমাকে আমি অ্যাবসেন্ট দিয়ে দিছি আজকের ক্লাসে, কারণ তুমি এখনো আসছো ক্লাস শেষ টাইমে। স্যার আমি তো জানি নাই স্যার যে ক্লাস আজকে হবে। আমি আবার একটু মানে বাসায় একটু প্রবলেম ছিল। তোমাকে আমি অ্যাবসেন্ট দিয়েছি আর সুমনকে হাফ দিছি, মানে আজকে অর্ধেক ক্লাস করছে সুমন। আর তোমাদের ক্লাসের গুলো রেকর্ড এইগুলো থাকবে, আমার তোমাদের নথিগুলো আমার কাছে থাকবে, তো কে কতটুকু ক্লাস করছো বা করোনায় কতটুকু অগ্রগতি সবগুলো আমার জানা প্রয়োজন, ঠিক আছে? তো আমি আজকে রনিকে অ্যাবসেন্ট দিয়ে দিলাম। রনি, যা ক্লাস করাইছি তুমি সুমনের কাছ থেকে বুঝে নেবা, আর বিগত দিন তুমি এগুলো শিখছো আগের ক্লাসে যদি করে থাকো, যার কারণে এটা তোমাদের আশা করি অতটা ইমপ্যাক্ট পড়বে না। বাট নেক্সট দিন থেকে মিস করলে অবশ্যই ইমপ্যাক্ট পড়বে এটার। জি স্যার, নেক্সট থেকে থাকবে ইনশাআল্লাহ। নেক্সট থেকে মিক্স করবে না। তাহলে সুমন আর রনির ব্যাপারটা আমাদের শেষ। রনি অ্যাবসেন্ট আজকে ক্লাসে। দেন রফিকুল, রনি লিভ নিও না, এখন আপাতত থাকো, ক্লাস থেকে লিভ নিও না। জি স্যার। আসি স্যার, সমস্যা নাই। হ্যাঁ, এবার আমার কোশ্চেন অ্যান্সার যাচ্ছে। রফিকুল বলো, তোমার কোনো কোশ্চেন আছে? তার পিছনের পড়াগুলো আমি কিভাবে পাই? পিছনের পড়া মানে কি? হ্যালো স্যার, আজকে শিখাইলাম মানে জি স্যার, যা আজকে শিখালে সেটা তুমি তো আর রেকর্ড পাবা না, সেটা তোমার ফাইলগুলো দিয়ে দেওয়া হবে, স্ক্রিনশট প্লাস পিডিএফ, সেটা তোমার গ্রুপে দিয়ে দেওয়া হবে। আমাদের যে গ্রুপটা আছে সেটা দিয়ে দেওয়া হবে। স্ক্রিনশট দিলেই হবে স্যার। হ্যাঁ, পিডিএফ স্ক্রিনশট দুটো দেওয়া হবে। হ্যাঁ, পিডিএফ স্ক্রিনশট দুটো দেওয়া হবে। পিডিএফ গুলো পারলে ভাই প্রিন্ট করে নেবা, আবার বলতেছি, পিডিএফ যেটা দেওয়া হবে পারলে প্রিন্ট করে নেবে। এগুলো এমসিকিউ আকারে, বাস তোমাদের থিওরির জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আমার শীট ভাই, তো যেটা আমাদের শীট থেকে দেওয়া হচ্ছে, পিডিএফটা আমাদের শীট থেকে দেওয়া হচ্ছে, অবশ্যই পিডিএফটা স্ক্রিনশট দিয়ে নেবে। এখন কিছু স্ক্রিনশট আছে যেগুলো পিডিএফ হবে না, যেগুলো আমি স্লাইড দিয়েছি, স্লাইড গুলো শুধুমাত্র পিডিএফ হবে, স্ক্রিনশট হবে, পিডিএফ হবে না। হ্যালো স্যার, এটা গ্রুপে কি দিবেন নাকি? হ্যাঁ, গ্রুপে দিয়ে দেব। যাকে জিজ্ঞাসা করতে সে কোশ্চেন করো, অন্য কেউ করো না। তাহলে রনি ঠিক আছে, তোমার রফিকুল ঠিক আছে? কোনো কোশ্চেন আছে আর? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, দেন আছে আমাদের লিস্টে নাফিজ, কোনো কোশ্চেন? নাফিজ আসি? নাফিজ সাহেব, আমরা কি ক্লাসে আসি? নাফিজ চলে গেছে, এই যে লিভটা নিল। পরে এই কোশ্চেন গুলো গ্রুপে করবে, দেন সেগুলো তোমরা সহযোগিতা করবে, আর কি করার, ঠিক আছে? কারণ ভাই আমার সহযোগিতা করার মতন পসিবল না, ইনবক্স করবা, যেটা গ্রুপ খুবই এমার্জেন্সি ছাড়া ভাই ইম্পর্টেন্ট, মানে অহেতুক কোনো কিছু আমার কাছে ইনবক্স না করাটাই বেটার, কারণ পরে রিপ্লাই দিব না, পরে বলো ভাইয়া রিপ্লাই দেয় না, ইম্পর্টেন্ট জিনিস আমি রিপ্লাই দিব। আচ্ছা, তাহলে আমরা লাস্ট পর্যন্ত নাফিজকে পেলাম না, নাফিজ চলে গেছে। দেন ইমরান না, স্বর্ণা, ক্রিসপি স্বর্ণা, পিডিএফ লিংক কি গ্রুপে দিবেন? হ্যাঁ, সবকিছু গ্রুপে দিব, যে গ্রুপ থেকে তোমরা জয়েন হয়েছো ওই গ্রুপে দিয়ে দিব। তোমার আর কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস সম্পর্কে? না স্যার, নেই। আচ্ছা, ইমরান সিলেট। ইমরান, জি স্যার। কোনো কোশ্চেন আছে? জি। কোনো কোশ্চেন আছে? আচ্ছা, নাই। তাহলে কি ভাই, ভালো লাগে না মানে? বুঝি নাই, ক্লাস ভালো লাগে নাই? ক্লাস ভালো না লাগলে ভাই আমাদের কিছু করার নাই, সেক্ষেত্রে আমাকে ইনবক্স করবো, আমি তোমার জন্য ব্যবস্থা নিব অন্য কিছু, যে কেউ, শুধু ইমরান না। ইমরান, শুনতে পাচ্ছ? তোমার কি ক্লাসটা ভালো লাগে নাই নাকি? বুঝি নাই কথা, আবার বলো ভাই। সমস্যা না স্যার, ঠিক আছে। ও ঠিক আছে, আমি মনে হয়তো ভুল শুনছি। কারো কোনো সমস্যা থাকলে ইনবক্স করো। আচ্ছা, তাহলে ইমরান কাছ থেকে আমরা চলে গেলাম। দেন হলো শান্তা। জি স্যার। হ্যাঁ শান্তা, তোমার কোনো কোশ্চেন আছে? না স্যার, কোনো সমস্যা নাই, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, শান্তা আরেকজন ছিল, তার কোনো কোশ্চেন আছে? তোমার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা লিস্ট দিচ্ছি। শান্তা, যখন শান্তা এক বলবো তখন তুমি করবে, যে জানি না না, তার নামটা সবার আগে আছে। হ্যাঁ, এক আর দুই, কারণ দুজনে যদি শান্তা থাকে, আরেকজনের নাম ভিন্ন থাকলে আমার কাছে ভালো হয়। কেউ কি অন্য একটা নাম দিতে পারো? স্যার, তাহলে জানি না শান্তা, যে ওকে তানহা করে বলেন, মানে আমি তানহা আমার নাম হইতে পারে।
তোমার নাম তানহা? ওকে জি স্যার। তানহা, ঠিক আছে, শান্তা তানহা। আচ্ছা ঠিক আছে, দেন জিনিয়া তো অ্যাড হয় নাই। জিন্না, জিন্না কোনো কোশ্চেন আছে? না স্যার, আমার কোনো কোশ্চেন নাই স্যার। তোমার কোনো কোশ্চেন নাই, গুড। আজকে ক্লাস তোমার কেমন লাগলো বলো জিন্না? জি স্যার, জি স্যার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো স্যার। আচ্ছা যাক, মাশাআল্লাহ। সোহানুর, সোহানুর আক্তার। জি স্যার। স্যার আচ্ছা, আমাদের ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? ভাই আজকে ক্লাসটা রেকর্ড করছি, কিন্তু আমি নেক্সট ক্লাস রেকর্ড করতে পারবো না, কারণ রেকর্ডার্স গুলো রেকর্ড করলে এটাকে গুগল ড্রাইভে ট্রান্সফার করতে ভাই 3-4 ঘন্টা লাগবে। দেন তোমাকে লিংক দিলে তুমি গুগল ড্রাইভ থেকে দেখতে পারবা, তাছাড়া দেখতে পারবা না। চেষ্টা করবো গুগল ড্রাইভে দিয়ে দেওয়ার, কিন্তু আশা করি ক্লাসগুলো মিস না করো। দিয়ে দিলে ভালো হয় ভাই, দিয়ে দিলে তুমি তো এটা অনেক পেইন হয় আমার জন্য, ক্লাসটা জয়েন থাকলে ভালো হয়, ঠিক আছে? দেন কারণ কি আজকে ক্লাসটা কি গ্রুপে মানে দিয়ে দিবেন নাকি সবাই? গ্রুপে ক্লাস দেওয়া যায় না ভাই, গ্রুপে ক্লাস দেওয়া যায় না ভাই, গ্রুপে লিংক দেওয়া যায় না। লিংক দেওয়া, তারপরে বলবা কি জানো, শোনো আমি বলি, লিংক দিলে পরে একজন বলবে ভাই ভিডিওটা চলতেছে না, একজন বলবে এরকম করে, কারণ গুগল ড্রাইভের ভিডিও অনেক পেইন দেয় ভাই, সবারটা ওপেন হয় না, মোবাইলে অনেক সেটিং করতে হয়। পরে ভাই এই সমস্যা ওই সমস্যাগুলোতে কিন্তু আমি সমাধান দিতে পারবো না। জাস্ট গুগল ড্রাইভের লিংক দিয়ে দিলাম, এখন দেখতে পারো না দেখতে পারো এটা কিন্তু আমি জানি না, কারণ ওইটা নিয়ে আমি ভিডিও বানাবো না ভাই, বুঝতে পারছো? সমস্যা নাই স্যার, ইজি কথা। যার কারণে বলতেছি ক্লাসে জয়েন থাকো ভাই। তোমরা পেমেন্ট ক্লাস দিছো, পেমেন্ট দিছো, ক্লাস করবা, আমি বুঝাই দিব, মাত্র প্রশ্নগুলো আমি বুঝাবো। সো ক্লাসে জয়েন থাকার চেষ্টা করবা। দেন এনি হাউ মিস হয়ে গেলে আমাকে ইনবক্স করবা, আমি চেষ্টা করবো পরের দিন ক্লাসে প্রথম 10-15 মিনিট যখন করবো তখন সারাংশ বা সারমর্মটা বোঝানোর চেষ্টা করবো, বা তোমাদের ক্লাসে তোমাকে ইনবক্স হবে আলাদাভাবে বোঝানোর চেষ্টা করবো, বাট 100% শিওর না। টাইম থাকলে চেষ্টা করবো রেগুলার ক্লাসগুলো মিস না করার সবাই, ঠিক আছে? এনি হাউ মিস হয়ে যেতে পারে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, তখন তার জন্য ব্যবস্থা নেব, কিন্তু তাছাড়া অহেতুক বেড়াইতে গেছি, ঘুরতে গেছি, আড্ডা দিছি, এসব কারণে যদি মিস দাও সেগুলো আমি রিপিট করবো না ভাই। বাসায় মেহমান আসছে এই জন্য ক্লাস করতে পারি না এটা না, এরকম জন্য আমি রিপিট দিব না, কারণ সবাই তুমি বুঝতেই পারো যে অনলাইনের মধ্যে রিপিট দেওয়াটা অনেক পেইন ভাই, ক্লাসগুলো বুঝতে পারছো সবাই? আমি এই জন্য হয়তো এই কারণে হয়তো বা রুট হচ্ছে, কারণ আমার আসলে রিপিট করাটা অনেক কষ্টকর, কারণ একটা টপিক বোঝানোটা অনেক কষ্টের, দেন আবার রিপিট করাটা আরো কষ্টের, যেটা সবার ভালো লাগবে না, কারণ অন্য তোমার জন্য যেটা ভালো লাগবে অন্যের জন্য সেটা ভালো লাগবে না, কারণ এক জিনিস দুইবার শুনতে চাবে না। আচ্ছা সোহানুর গেল, সোহানুর তাহলে আর কোনো কোশ্চেন আছে তোমার? না স্যার। সোহানু তুমি সবকিছু বুঝতে পারছো আমি যেটা বললাম মাত্র? বুঝছি স্যার, কিন্তু মানে সবকিছু যদি আবার যদি রেকর্ডটা যদি আমরা আবার দ্বিতীয়বার শুনতে পারি তাহলে মানে 1-2 ঘন্টার ক্লাস তো সবকিছু মনে রাখা সম্ভব না, আমরা আবার দেখতে পারি। এই কারণে চাচ্ছ? আচ্ছা তাহলে আমি চেষ্টা করবো রেকর্ড দেওয়া, আপলোড দেওয়া, দেখেন। আচ্ছা নিজে দেখে দেবা, বাট ভাই সেই ভিডিওগুলো তোমার তোমার ফ্রেন্ড সার্কেলকে দেওয়া যাবে না। না স্যার দিব না। না স্যার কাউকে দিব কোনো সমস্যা নাই, কাউকে দিব না। মনে করো পেমেন্ট দিলে একজনের টাকা দিয়ে করতে আছে, কার দেওয়া সম্ভব? পেমেন্ট দিয়ে করবে, এটাই বলতেছি। আমার কোশ্চেন তো ভাই একজন করে বলেন, একজন ওয়েট করে ভাই, আমি যখন বলতেছি একটু ওয়েট করো। পেমেন্ট ক্লাস রেকর্ডটা দিলাম, মনে করো যে এটা তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে, ঠিক আছে, ওর কাছ থেকে 500 নিয়ে পুরো দিতে দিলে, ব্যাপারটা এমন না, এই কাজটা কেউ করবে না। নিজ উদ্যোগে ভাই নৈতিকতা বজায় রাখবা, ঠিক আছে? কেউ পেমেন্ট দিচ্ছে, কারণ আমি এগুলো যেহেতু আমি ইউটিউবে আপলোড দিচ্ছি না, সো কেউ আবার বিশেষ করে ছেলেরা, অনেক মেয়েরা সাথে একটু ভালো সম্পর্ক থাকতে পারে যারা এখানে গ্রুপে অ্যাড নাই, তাদের কাছে একদম শেয়ার করে দিলা, এই কাজ করবা না। আমি এটা নিয়ে ভাবতেছি কিভাবে সিকিউরিটি দিয়ে এটাকে আপলোড দেওয়া যায় কোনো জায়গায়, সেখানে আমি এরকম কাজ করবো যেটা শুধুমাত্র আমি এক্সেস দিলে দেখতে পারবো, এরকম কিছু। এটা নিয়ে আমি ভাবতেছি, ঠিক আছে? আমি ডিসিশন জানাবো বা কি করা যায়, ঠিক আছে? সোহানুর আর কোনো কোশ্চেন আছে? ভাই আজকে রেকর্ডটাকে দিবেন মানে গ্রুপে? হ্যাঁ আমি সবাইকে একটু শেষ করে দেন, কারো কোশ্চেন থাকলে তেন আবার করো, সবাই একবার বারবার না আসি। সোহানুর কি কোনো সমস্যা আছে আর? স্যার এটা সবার পার্সোনাল ইনবক্সে দিয়ে দিলে ভালো হয় আর কি, আর না হলে ইনবক্সে দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ পার্সোনাল ইনবক্স থেকে তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে শেয়ার হয়ে যেতে পারে, এটা যেন না হয়, এটা যেন আমি রিকোয়েস্ট করলাম তোমাদেরকে। না স্যার কেন হবে, আমরা তো এটা
ভাই আমার মনে করো আমার গার্লফ্রেন্ডও সেম ক্লাসে পড়ে, আমি টাকা দিচ্ছি আমার গার্লফ্রেন্ড, আমি বুঝাই দিছি, প্লাস মনে করে বললাম যে ঠিক আছে ভাই এই যে জয় নামে কে আসছে আমি এটা সিকিউরিটি দিচ্ছি, নেক্সট দিন কেউ অ্যাড হতে পারবে না, আমি আগে এখান থেকে অ্যাড দিব তারপরে অ্যাড হবা। আজকে এটা ওপেন ছিল আমি দেখে ফেলছি, আমার জয় নামে কে জানি অ্যাড হয়েছে, যাকে আমার কাছে নাই, নামটা নাই, মাত্র অ্যাড হইলো, ঠিক আছে, কেউ লিঙ্কটা শেয়ার দিয়ে দিছে। এই কাজটা করা যাবে না ভাই, আমি নেক্সট দিন পারমিশন দিয়ে মানে দিয়ে অ্যাড করব। তোমাদের সবার জন্য একটা ইম্পর্টেন্ট কথা, যেটা হলো যে তোমাদের এই যে জুমের যে ছবিগুলো আছে সবাই সবার ফেসবুকের ছবিটা দেওয়ার চেষ্টা করবা, শুধুমাত্র সোহানুর বাদে। বাকি সবাই তোমাদের যে ফেসবুকে যার যে ছবিটা আছে মেসেঞ্জারে যে দেওয়াটা ছবিটা ওই ছবিটা দিবা, যাতে করে আমি অ্যাড করার সময় চিনে অ্যাড করতে পারি। অ্যাড করার সময় আমি প্রেজেন্টটা নিয়ে নেব, ক্লাসে আর প্রেজেন্ট নিব না, বুঝতে পারছি? সবাই একটু ওয়েট করব কষ্ট করে, 2 মিনিট লেট হইলো আমি অ্যাড করার সময় প্রেজেন্ট নিয়ে অ্যাড নিব, মানে অ্যাড করব আর একটা লিস্টে আমি টিক দিয়ে দিব যে আজকে ক্লাসে প্রেজেন্ট আছে। সবাই একটু যার যার ছবিটা চেঞ্জ করে দিব, ঠিক আছে? জি ভাই। জুমে কেমনে ছবি চেঞ্জ করে? হ্যাঁ জি ইমরান বলো। জুমে কিভাবে ছবি চেঞ্জ করে সেটা যদি না জানো, আমার ভিডিও যেটা দিছিলাম জুমের ভিডিও, জুমে ওইখানে দেওয়া আছে কিভাবে ছবি চেঞ্জ করতে হয়। জাস্ট সেটিং এ যে চাপ দিলে ছিল। ভালো পারবো না ম্যাক্সিমাম কে এটা কে পারবে না কে? স্যার আমি পিকটা আমার মোবাইল থেকে নেওয়া মেসেঞ্জারে, কিন্তু আমি ক্লাস করে আমার ল্যাপটপে এই ছবিটা নেই। নাম কি ভাই, নাম কি তোমার? স্বর্ণা ক্রিসপি। এখানে নাম ক্রিসপি জয়। আচ্ছা ওইটাকে আমি চিনে রাখলাম, সমস্যা নেই, আর কাউকে চিনতে পারবো না ভাই। তোমাকে চিনে রাখলাম আর সোহানুরকে চিনে রাখলাম, আর কাউকে চিনতে পারবো না। না আর কাউকে চিনতে পারবো ভাই, সবাইকে চিনতে গেলে সমস্যা ভাই, সবাই চিনতে চাই। আমি এখন ভিডিওটা অফ করে রাখছি, এখন দেখতে পাচ্ছ না, কারণ এখন ভিডিওটা অন করা যাচ্ছে না, আমি আমার ক্যামেরা থেকে অন করতে পারতেছি না, ল্যাপটপের ক্যামেরা খুবই বাজে। স্যার আমার প্রেজেন্টটা দেওয়া হয় নাই। কে নাম কি? স্যার ইয়াসিন আরাফাত সর্বশেষ। ইয়াসিন তোমার প্রেজেন্টটা দেওয়া হয়েছে, তোমার কাছে যাওয়া হয় নাই সেটা বলো। তোমার প্রেজেন্টটা আমি অনেক আগে নিয়ে নিছি। হ্যাঁ ইয়াসিন তোমার কোনো কোশ্চেন থাকলে বলো। ভাই আমার প্রশ্ন হলো যে স্লাইড গুলো আছে ওইগুলো তো বলছেন পিডিএফ এ দেওয়া যাবে না, ওইটা যদি স্ক্রিনশট দিয়ে পিডিএফ করে দিতেন তাহলে ভালো হতো। না ভাই স্ক্রিনশট দিয়ে পিডিএফ, ভাই সব যদি স্ক্রিনশট দিয়ে পিডিএফ করে তখন তুমি গোলায় যাবে ব্যাপারগুলো। তাও চেষ্টা করব আমি। তাহলে ভাই আমাদের জন্য পিডিএফ দিলেই ভালো হবে স্যার। আচ্ছা পিডিএফ দেওয়ার পর আরেকজন বলল ভাই আমার পিডিএফ চলে না, আবার কে বলল ভাই পিডিএফ মোবাইলে চলে না, তখন আমরা আবার পেইন হয়ে যাব। আমি পিডিএফটা দিয়ে দেব, সবাইকে পিডিএফ দেব। আচ্ছা আচ্ছা একটু হোল্ড করি। এমন কেউ কি আসো রেসপন্স করো যে মোবাইলে পিডিএফ চলে না? একটু বলি সবার মোবাইলে পিডিএফ চলে আছে কিনা? এমন কেউ হাত তুলি ভাই পিডিএফ চলে না, এমন কেউ আছে নাকি? স্ক্রিনশট থেকে প্রিন্ট করা যাবে না? স্ক্রিনশট প্রিন্ট করলে ভাই প্রিন্ট আসবে না ভালো মতন, ওইটা প্রিন্ট হবে না। তোমার পিডিএফ যদি চলে মোবাইলে না চলে, তুমি সেটাকে ডাউনলোড প্রিন্ট করলেই তোমার হবে, ওটা প্রিন্ট করতে পারবা মোবাইলে সাপোর্ট না দিলে। আধুনিক যুগে এমন কোন স্মার্টফোন নাই যেটা ভাই পিডিএফ চলে না, ঠিক আছে? তারপর যদি সমস্যা হয় আমাকে নক দিও, ওকে? তাহলে আজকে আশা করি আর কোনো কোশ্চেন থাকলে যে কেউ বলতে পারো, আমরা ক্লাসটা লিভ নিব। কোশ্চেন থাকলে বলো, কেউ আছে কোশ্চেন করার মতন? তাহলে আমরা আগামী বলো বলো শুনতেছি স্যার। ভিডিওটা কি দেওয়া যাবে না তাহলে? হ্যাঁ ভিডিওটা দিব, কিন্তু সেটা একদিন লেট হবে দিতে, বা মিনিমাম 6-7 ঘন্টা লাগবে ভাই, কাজ করতে হবে তো এটার উপরে। আপলোড হইতে 3-4 ঘন্টা লাগে ভাই, 2-2.5 ঘন্টা ভিডিও সময় লাগবে, অনেক সময় লাগবে। 12 ঘন্টার আগে পাবা না ভাই। ভাই আরেকটা পরামর্শ হয়েছে, জিমেলের মধ্যে অনেকে জিমেল আছে, এগুলো কালেক্ট করে ওই জিমেল গুলো নির্দিষ্ট ভাবে প্রাইভেট করে ভিডিওটা দিলে আর অন্যদেরকে শেয়ার করা যাইতো না। ওইটা জিমেলের লিংকও শেয়ার করা যায়, সে শয়তান মানে দুষ্টমি থাকলে মনের মধ্যে জিমেলের লিংকও শেয়ার করা যায়। এখন সেটা তোমাদের ব্যাপার, তোমরা আল্লাহর কাছে দায়ী থাকবা, প্লাস যেটা হলো তোমাদের ক্ষতি তোমরা করবা, আমার কিছু না। তোমার বন্ধু ফ্রি ক্লাস করবে, তুমি টাকা দিয়ে ক্লাস করবা, এটা তোমাদের দায় থাকবে, আমার কোনো কিছু না। টেনশন করবেন না, কেউই দিবে না।
আমার কোনো টেনশন নাই ভাই, আমি সবাইকে ভালোই মনে করি যে এখানে যে কজন আছে সবাই ভদ্র, এখানে যে 12 জন আছো 12 জন সবাই ভদ্র, আমি এটাই মনে করি। দেন কেউ কোনো কিছু করলে সেটা অবশ্যই, কারণ 10 জনের মধ্যে 2-1 জন পাজি থাকতেই পারে, কিন্তু সেটা আসলে বিরোধ করা সম্ভব না, কথা বুঝতে পারছি? আচ্ছা ভাই, ভিডিওটা আমি বললাম তো মিনিমাম 12 ঘন্টা থেকে একদিন লাগবে আপলোড দিতে ভাই, কারণ আমার বিভিন্ন কাজ থাকে সবাই। হ্যাঁ, সো কেউ আর রেকর্ড আপাতত চায় না, আমি হইলে পর রেকর্ডটা দিয়ে দিব, ঠিক আছে? এটা আজকে রেকর্ডটা দিয়ে দেবো আমি, রেকর্ড যতটুকু করছি। এবং রেকর্ড ভাই ভাঙা ভাঙা পাবা, একসাথে পাবা না, কারণ আজকে 40 মিনিট পর পর এটা জুমটা হয়েছে, আমার চেঞ্জ করতে হচ্ছে, তোমরা সবাই দেখছো, ঠিক আছে? দুই তিনটা ভিডিও হয়ে যাবে, 2-3টা ভিডিও হয়ে যাবে, 1-2 করে দিলে হবে, 1-2-3 মানে 1-2-3, ঠিক আছে? 1-2-3 এভাবে লিখে দিলে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর কোনো কোশ্চেন নাই কারো, আজকে আমরা লিভ দিচ্ছি তাহলে। হ্যাঁ, সবাই ভালো থাকবে, দেখা হবে আগামী শনিবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ভাই শুনলাম, নেক্সট দিন দেখা হবে আগামী শনিবার সেম 3:30 থেকে 4টার মধ্যে ইনশাআল্লাহ। শুক্রবার কিন্তু ক্লাস হচ্ছে না, বারবার বলতেছি, ওকে স্যার, শুক্রবার আসসালামু কিন্তু আলাইকুম। ক্লাস হচ্ছে না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।